হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কাজ ক্ষমতা শক্তি লেকচার 12-এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আমি দেরি না করে ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। যারা যারা আসসালামু আলাইকুম জানিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত চলে আসো, আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিব। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। সো তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। ইমরান লিখেছো, দাদা কেমন আছেন? ভালো আছি, তুমিও আশা করি ভালো আছো। দেখতে পাচ্ছি 30 জন লাইভে, এত কম। সবাই একটু মেনশন করে দাও যাতে সবাই একটু দ্রুত চলে আসে। 37, ওকে। সো অনেকেই দেখতে পাচ্ছি, এমডি জাহিদ হাসান, হাসিবুর রহমান, ইফতেকার মাহমুদ, জোবায়ের হোসেন, সুহানা আক্তার, আসিফ চৌধুরী, কাউসার, মেহমুমা, অনেকেই চলে এসেছো। 44 পিপল, গ্রেট। ওকে, সবাই একটু চলে আসো, একটু দ্রুতই চলে আসো। সবাই একটু দ্রুত চলে আসো। আচ্ছা, ওকে, তাহলে আমি আর 1 মিনিট ওয়েট করে শুরু করে দিব ক্লাসটা। আমি আর 1 মিনিট অ্যাড করে শুরু করে দিব। লেখাগুলো ছোট একটু বড় হলে ভালো ছিল। ভাইয়া এগুলো তোমাদের লেখা না, এগুলো হচ্ছে যারা আন্ডার গ্র্যাজুয়েশনে আছে, অনার্সে আছে তাদের লেখা। সো এগুলো নিয়ে প্যারা নিতে হবে না, মুছে দিব। ওকে, সো প্যারা নাই। আমি একটু আগে অনার্সের একটা ক্লাস নিয়েছিলাম, সো ওইখানেই লেখাগুলো রয়ে গেছে, মুছে দিব। ওকে, সবাই আশা করি চলে এসেছো। 46 পিপল দেখতে পাচ্ছি। ওকে, সবাই একটু চলে আসো দ্রুত। ওকে, সব ক্লিয়ার। ওকে, যারা যারা এখনো আসে নাই তারা একটু তাদেরকে একটু মেনশন করে দাও, ওকে। ওকে, সো আজকে আমাদের কাজ ক্ষমতা শক্তি লেকচার 12। সো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি, হাতুড়ি প্যারেকের কনসেপ্ট, এরপর আর অনেক কিছু দেখেছিলাম। সো আমাদের আরেকটা টার্ম বাকি আছে, যে টার্মটা পড়লে চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। সেই টার্মটা হচ্ছে ক্ষমতা আর কি কর্মদক্ষতা। এই জিনিসগুলো পড়লে শেষ হয়ে যাবে। সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, এই জিনিসগুলো বাকি আছে। সো ওই জিনিসগুলো পড়ানোর আগে আমি একটা ম্যাথে যাচ্ছি। তোমাদেরকে একটা ম্যাথ দেখো, এই ম্যাথটা একটু তোমরা লিখো। একটা ম্যাথ দেখাচ্ছি তোমাদের, এই ম্যাথটা একটু দেখো, ঠিক আছে? এই ম্যাথটা একটু দেখো, একটা ম্যাথ দেখাচ্ছি তোমাদেরকে, এই ম্যাথটা একটু দেখো। সো সবাই একটু আঁকো। ওকে, দুইটা ব্লক আঁকলাম, দুইটা ব্লক। এই ব্লকটার ভর হচ্ছে m1, আরেকটা ব্লকের ভর হচ্ছে কত? m2। এরপর m2 যে ব্লকটা, এই ব্লকটার সাথে একটা স্প্রিং যুক্ত করা হয়েছে। m2 ব্লকটার সাথে একটা স্প্রিং যুক্ত করা হলো। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা ঘর্ষণহীন তল। ওকে, সো তলটা ঘর্ষণহীন, লিখো তলটি ঘর্ষণহীন। আচ্ছা, এরপরে আমাদের পরের স্টেপটা হচ্ছে দেখো এরকম। ওকে, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, টোটাল একসাথে v ভেলোসিটিতে যাচ্ছে। সো তলটা এঁকে দাও। ওকে, সো আমাদের এটা হচ্ছে সিনারিও 1, এটা হচ্ছে সিনারিও 1, আর এটা হচ্ছে আমাদের সিনারিও 2। ওকে, সো দেখো এখানেই শেষ নয়, এখানে আরও তোমার কিছু ভ্যালু দেওয়া আছে। ভ্যালুগুলো হচ্ছে m1 এর ভ্যালু হচ্ছে কত? 3 কেজি। m1 এর ভ্যালু হচ্ছে 3 কেজি। m2 এর ভ্যালু হচ্ছে 5 কেজি। u1 এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে আরও একটা জিনিস দিবা, এটা u1 ভেলোসিটিতে চলতেছিল, এটা u2 ভেলোসিটিতে চলতেছিল। সো u1 হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এরপর আমাদের u2 লিখো, u2 হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। কে স্প্রিংয়ের যে স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে 1000 নিউটন পার মিটার। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স, মানে স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে সেটা বের করতে হবে। এরপর আমাদের মিলিত বেগ v ইকুয়াল হোয়াট সেটা বের করতে হবে।
তো সবাই একটু কোয়েশ্চেনটা তুলে ফেলো দেখো এখানে আমাদের দুইটা সিনারিও, একটা সিনারিও হচ্ছে সিনারিও 1, একটা ঘর্ষণহীন তল, মানে যে তলের মধ্যে কোনো ফ্রিকশন নাই। সো একটা ঘর্ষণহীন তলের মধ্যে m1 ভরের একটা অবজেক্ট u1 ভেলোসিটিতে চলতেছিল, m2 ভরের একটা অবজেক্ট u2 ভেলোসিটিতে চলতেছিল। পয়েন্ট টু বি নোটেড হচ্ছে যেটা m2 ভরের অবজেক্ট ওটার মধ্যে একটা স্প্রিং লাগানো আছে, যে স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট 1000 নিউটন পার মিটার কিন্তু দেওয়া আছে। দেখো m2 ভরের যে অবজেক্টটা এটার সাথে একটা স্প্রিং লাগানো আছে, অ্যান্ড অলসো এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে 1000 নিউটন পার মিটার। এখন দেখো m1 এর মাস দেওয়া আছে হচ্ছে 3 কেজি, m2 এর মাস দেওয়া আছে 5 কেজি, আর m1 যে ভেলোসিটিতে বা যে বেগ নিয়ে চলতেছিল ওই বেগের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর m2 এর ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এখন দেখো m1 এর ভেলোসিটি বেশি, m2 এর ভেলোসিটি হচ্ছে কম, তাহলে m1 এর ভেলোসিটি যদি বেশি হয় তাহলে m1 m2 কে এসে কি দিবে, একটা ধাক্কা দিবে। দেখো m1 এর ভেলোসিটি যদি m2 এর ভেলোসিটি থেকে বেশি হয় তাহলে m1 m2 কে একটা কি দিবে, একটা ধাক্কা দিবে, অর্থাৎ তাদের মধ্যে কলিশন হবে। সো m1 কোলাইড m2 বিকজ দ্য ভেলোসিটি অফ m1 ইজ গ্রেটার দেন দ্য ভেলোসিটি অফ m2, সো দ্যাটস ওয়াই m1 কোলাইড m2, মানে m1 m2 কে একটা কি দিবে, ধাক্কা দিবে। এখন দেখো ধাক্কা দেওয়ার পর কি হলো, m1 আর m2 একসাথে যুক্ত হয়ে, সো ধাক্কা যে দিছে এখানে কিন্তু ভিতরে আরেকটা ঘটনা ঘটছে। m1 যখন গিয়ে m2 কে ধাক্কা দিবে তখন স্প্রিংটাকে m1 কি করে দিচ্ছে, কম্প্রেসড করে দিচ্ছে, সংকুচিত করে দিচ্ছে। ভালো করে বুঝো, m1 যখন m2 কে একটা ধাক্কা দিবে তাহলে m1 ফার্স্ট অফ অল কি করতেছে, m2 এর সাথে যুক্ত থাকা যে স্প্রিংটা ওই স্প্রিংটাকে একটু কম্প্রেসড করে দিচ্ছে, অ্যান্ড অলসো এরপরে স্প্রিংটাকে কম্প্রেসড করার পর কি হলো, দেখো আমাদের পরের সিনারিওটা, মাঝখানে যে সিনারিওটা ওটা কিন্তু আমাদের দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে এখানে। পরের সিনারিওটা হচ্ছে m1 আর m2 স্প্রিং এর সাথে যুক্ত হয়ে একটা মিলিত বেগে সামনের দিকে চলতে থাকবে। সো আমাদেরকে বের করতে বলছে এই মিলিত বেগটা কত আর হচ্ছে স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে, এই জিনিসটা বের করতে হবে। সো কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, কোয়েশ্চেনটা সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাও। ওকে, তো তোমরা কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো কিনা জানাও। ওকে, তোলা শেষ, গ্রেট। আশা করি তোমরা কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। সো এখন আমরা হচ্ছে সলিউশন করব, এখন আমরা সমাধান করব। সো আমাদেরকে যদি মিলিত বেগটা বের করতে হয়, এই যে মিলিত বেগটা বের করতে হয়, তাহলে আমাকে এখানে অবশ্যই কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করতে হবে, ভরবেগের সংরক্ষণশীলতা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। সো এটা খুবই সোজা, ভরবেগের সংরক্ষণশীলতা যদি অ্যাপ্লাই করি, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে আমরা কি পাবো, দেখো আমরা যদি ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, m1 u1 প্লাস m2 u2 সমান m1 প্লাস m2 ইন্টু কত, v। আচ্ছা তোমরা আমাকে একটু বলো, এই সংঘর্ষটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ, এই জিনিসটা আমাকে একটু আগে জানাও। এই সংঘর্ষটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ, একটু জানাও। তোমরা অনেকেই পারবা, যারা নিউটনিয়ান মেকানিক্স পড়ে আসছো তাদের পারার কথা যে এই ধরনের সংঘর্ষটা, এই যে এই সংঘর্ষটা, এটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ, এটা জানাও। ঠিক আছে, সো এখন আমরা ক্যালকুলেট করে ফেলি। সো এখান থেকে আমাদের ভি কত বের হবে, ভি ইকুয়াল হচ্ছে m1 u1 প্লাস m2 u2 বাই কত, m1 প্লাস m2। সো এখান থেকে তুমি ভ্যালুগুলো বসাই দাও, m1 হচ্ছে 3, u1 কত, u1 হচ্ছে কত, u1 হচ্ছে 10 প্লাস m2 কত, m2 হচ্ছে 5, আর u2 কত, u2 হচ্ছে 4, u2 হচ্ছে 4, আর এখানে নিচে হচ্ছে কত, 3 প্লাস 5, 3 প্লাস 5। সো এই জিনিসটা ক্যালকুলেট করলে কত হয়, 30 প্লাস 20 ডিভাইডেড বাই কত, 15। সো কত, 50/15। সো যত থাকে তত ক্যালকুলেট করে যত আসে তত। সো 50/15 ক্যালকুলেট করলে কত আসে, ওকে 3.33 মিটার পার সেকেন্ড। সো আমাদের মিলিত বেগটা কত, 3.33 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রথম বস্তুটা যখন দ্বিতীয় বস্তুটাকে কলাইড করবে তাদের মধ্যে মিলিত বেগ হচ্ছে 3.33 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখন আমাদেরকে সেকেন্ড কেস হচ্ছে এক্স এর ভ্যালু বের করতে হবে। আমাদের সেকেন্ড কেস হচ্ছে এক্স এর ভ্যালু বের করতে হবে, স্থিতিস্থাপক সংঘর্ষ। ভেরি গুড। আচ্ছা আমাদেরকে এখন কি করতে হবে, এক্স এর ভ্যালুটা ডিটারমাইন করতে হবে। হোয়াট ইজ এক্স, এক্সটা হচ্ছে প্রথম বস্তুটা m1 ভরের বস্তুটা যখন m2 ভরের বস্তুটাকে গিয়ে ধাক্কা দিছে,
ভালো করে বুঝো, M1 ভরের বস্তুটা যখন M2 ভরের বস্তুটাকে গিয়ে ধাক্কা দিছে, তখন M2 ভরের বস্তুটার মধ্যে যে স্প্রিংটা লাগানো ছিল, এই স্প্রিংটাকে কি করে দিছে, কম্প্রেসড করে দিছে বা প্রসারিত করে দিছে। সো কোয়েশ্চেন হচ্ছে কতটুকু প্রসারিত করছে, ওই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। কোয়েশ্চেন ইজ পুরো সিস্টেমটা স্প্রিংকে কতটুকু প্রসারিত করছে, ওই প্রসারণটা আমাদের কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। সো এখন আসো, এখন আমাদের দেখো এই যে এখান থেকে আরেকটা সিনারিও কিন্তু আমরা দেখতে পাই, এখান থেকে আমরা আরেকটা সিনারিও দেখতে পাই। সো ওই সিনারিওটা কি হতে পারে দেখো, ধরো এটাই হচ্ছে আমাদের প্রামাণ্য তল বা সারফেস। সো এখন স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে, তাহলে দেখো এটা হচ্ছে M2, ওকে, এটা হচ্ছে M2, যে স্প্রিংটা ছিল ধরো M1 আর M2 কাছাকাছি চলে আসছে, M1 আর M2 কি করলো, কাছাকাছি চলে আসলো, রাইট, M1 আর M2 কাছাকাছি চলে আসছে। সো এই যে স্প্রিংটা কি হইলো, স্প্রিংটার কি হয়ে গেল, একদম কম্প্রেসড হয়ে গেল। সো স্প্রিংটা একটু ঠিক করে দেখাও, এই যে স্প্রিংটা কি হয়ে গেছে, কম্প্রেসড হয়ে গেছে। কতটুকু কম্প্রেসড হয়েছে, এক্স পরিমাণ কি হয়ে গেছে, কম্প্রেসড হয়ে গেছে। সো স্প্রিংয়ের কম্প্রেশন হচ্ছে কতটুকু, এক্স, অর্থাৎ স্প্রিংটা এক্স পরিমাণ কি, আদি অবস্থা থেকে এক্স পরিমাণ কি হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। ধরো স্প্রিংটা ইনিশিয়ালি ছিল তোমার এখানে, ইনিশিয়ালি ধরো তোমার এভাবে ছিল স্প্রিংটা, ওকে, স্প্রিংটা ইনিশিয়ালি এভাবে ছিল। সো ফাইনালি M1 ভরের বস্তুটা গিয়ে যখন ধাক্কা দিছে, স্প্রিংটা অ্যাকচুয়ালি কার সাথে ছিল, M2 এর সাথে ছিল। সো M1 ভরের বস্তুটা গিয়ে যখন স্প্রিংকে ধাক্কা দিছে, সো দেখো এটা এই পরিমাণ ঢুকে গেছে, তার মানে দেখো তো এটা এই পরিমাণ কি হইলো, ঢুকে গেল, এই পরিমাণ কি সংকুচিত হয়ে ঢুকে গেছে না, স্প্রিংটা এই পরিমাণ কি হয়েছে, সংকুচিত হয়েছে। সো আমাদের এই সংকোচনটা হচ্ছে ধরো এক্স। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এইটার পরে সিনারিওটা কেন, এটার মধ্যে কিন্তু একটা বেসিক আছে। এই সিনারিওটার পরে এই যে এই দুইটার মাঝখানে সিনারিও বলতেছে এটা, রাইট। সো এইটার পরে সিনারিওটা কেন স্প্রিংটা সহ লেগে M1 M2 এদিকে যাচ্ছে, কারণ দেখো, কারণ হচ্ছে আমাদের M1 এর যেটা আদিবেগ, M1 এর আদিবেগটা কিন্তু বড় বেশি, আর M2 এর আদিবেগটা কিন্তু কম। সো কার আদিবেগ বেশি, M1 এর আদিবেগ বেশি। সো এখন চিন্তা করে দেখো, M1 যখন অনেক স্পিডে গিয়ে M2 কে ধাক্কা দিছে, মানে স্প্রিংটাকে যখন কি করে দিছে, স্প্রিংটাকে যখন সংকুচিত করে দিছে, দেখো স্প্রিংটাকে এই পরিমাণ কি করছে, সংকুচিত করছে। সো এই যে এটা হচ্ছে কত, এটা হচ্ছে M2। এবার আমাকে বলো, আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করতেছি, M1 এখানে ছিল, ওকে। সো M1 গিয়ে কি করছে, M1 গিয়ে M2 কে সংকুচিত করে দিছে। এখন স্প্রিংয়ের সংকোচনের জন্য কৃত কাজটা কার দিকে হবে বলো, স্প্রিংয়ের সংকোচনের জন্য কৃত কাজটা কি M1 এর দিকে হবে নাকি M2 এর দিকে হবে বলো। আমাকে এখন বলো, স্প্রিংটা যে সংকুচিত হইলো, স্প্রিংটাকে যখন আমি সংকুচিত করে দিছি M1 দিয়ে, তখন স্প্রিংয়ের মধ্যে কিছু পটেনশিয়াল কি হয়েছে, গ্যাদার্ড হয়েছে। স্প্রিংটাকে যখন M1 গিয়ে যখন সংকুচিত করছে, ওই সংকোচনের ফলে স্প্রিংটার মধ্যে কিছু পটেনশিয়াল এনার্জি কি হয়েছে, স্টোরড হয়েছে। এখন ওই পটেনশিয়াল এনার্জিটা কি করবে, কাজ করবে, মানে ওই পটেনশিয়াল এনার্জিটা স্প্রিং সংকোচনে যে পটেনশিয়াল তার মধ্যে সঞ্চিত ছিল, ওই পটেনশিয়ালের বিরুদ্ধে স্প্রিংটা কাজ করবে। এখন কাজটা কার দিকে করবে, M2 এর দিকে করবে নাকি M1 এর দিকে করবে, এই জিনিসটা আমাকে জানাও। দেখি M1 এর দিকে বলতেছো, ম্যাক্সিমাম M1 এর দিকে বলতেছো। যারা এখনো বেসিকটা বুঝতে পারো নাই তারাই বলতেছো M1 এর দিকে, ওকে। কোন দিকে কাজ করবে জাস্ট আমাকে বলো, M1 এর দিকে কাজ করবে নাকি M2 এর দিকে কাজ করবে, আমাকে জানাও। M1 এর দিকে করবে নাকি M2 এর দিকে। আমি যে এখন বললাম M1 এর দিকে যারা বলতেছে তারা বেসিক বুঝে বলো নাই, এখন সবাই একচাটিয়া M2 বলতে থাকবে, আমি জানি। বাট বুঝে কে বলতে পারবা, এক্সপ্লেন কে করতে পারবা যে কেন M2 এর দিকে হবে, M1 এর দিকে কেন হবে না, M1 এর দিকে কেন হবে না, ঠিক আছে। M2 এর দিকে, ওকে গ্রেট। যারা M2 এর দিকে বলছো তারাই কারেক্ট, বিকজ দেখো M1 কিন্তু স্প্রিংটাকে অনেক স্পিডে গিয়ে ধাক্কা দিছে, প্রায় 10 মিটার পার সেকেন্ড। অ্যান্ড অলসো একটা জিনিস দেখো, M2 এর ভেলোসিটি থেকে কিন্তু M1 এর ভেলোসিটি প্রায় ডাবলেরও বেশি, প্রায় 2.5 গুণ। M2 এর ভেলোসিটি হচ্ছে 4 আর M1 এর ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। M1 এখানে এই অঙ্কের মধ্যে সব কিছুই সোজা, বাট আমাদের কাজটা কার দিকে হচ্ছে ওই জিনিসটা বোঝাটা, ওই বেসিকটা বোঝাটা কিন্তু খুবই দরকারি। সো দেখো আমাদের এখানে কিন্তু M1 এর ভেলোসিটি M2 এর ভেলোসিটি থেকে প্রায় 2.5 গুণ বেশি, তার মানে M1 M2 কে প্রায় 2.5 গুণ বেশি স্পিডে গিয়ে ধাক্কা দিচ্ছে। সো দেখো এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে, প্রথমে এই কন্ডিশনটা হবে,
প্রথমে স্প্রিংটা এইভাবে কি হয়ে যাবে, এইভাবে বেঁকে যাবে। দেখো এই যে স্প্রিংটা কি হবে, এই যে এইভাবে প্রথমে M1 গিয়ে যখন ধাক্কা দিল স্প্রিংটা এইভাবে বেঁকে যাবে, বেঁকে যাওয়ার পর স্প্রিংটা এভাবে আবার M1 কে আরেকটা ধাক্কা দিবে। দেখো M1 ধাক্কা দিছে কাকে, M1 ধাক্কা দিছে স্প্রিংকে। M1 স্প্রিংকে ধাক্কা দিয়ে কি করছে, এই যে প্রসারিত করে দিছে। ভালো করে দেখো M1 কি করলো, এই স্প্রিংটাকে M1 স্প্রিংটাকে ধাক্কা দিয়ে F পরিমাণ ধাক্কা দিয়ে কি করে দিল, সংকুচিত করে দিল, কম্প্রেসড করে দিল। এখন এই স্প্রিংটা আবার কি করবে, আবার প্রসারিত হওয়ার সময় M2 কে এদিকে ধাক্কা দিবে। বিকজ কার ভ্যালোসিটি বেশি, M1 এর ভ্যালোসিটি বেশি। সো M1 যখন স্প্রিংকে একটা ধাক্কা দিছে, স্প্রিংটা এভাবে কম্প্রেসড হওয়ার পর আবার প্রোপাগেশনটা বা প্রসারণটা এদিকে হবে, বিকজ ধাক্কাটা এদিক থেকে বেশি আসছে। দেখো স্প্রিংটা আগে থাকবে এই ধরনের, M1 এসে কি দিল, ধাক্কা দিল এইভাবে এসে ধাক্কা দিয়ে স্প্রিং, ধরো আমার হাতের এই যে আমার হাতের যে অংশটা এটাই হচ্ছে ধরো স্প্রিং, এটাই হচ্ছে স্প্রিংয়ের ইনিশিয়াল কন্ডিশন। এখন বাইরে থেকে M1 গিয়ে যখন স্প্রিংকে ধাক্কা দিবে, ধরো স্প্রিংটা এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত কি কম্প্রেসড হলো, কম্প্রেসড হওয়ার পর আবার স্প্রিংটা কোন দিকে প্রোপাগেট করবে জানো, এই যে এদিকে। অর্থাৎ স্প্রিংটা M2 কে আরেকটা ধাক্কা দিয়ে পুরো সিস্টেমটাকে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে। এই যে দেখো, ওকে, বিকজ আমার M1 এর ভ্যালোসিটিটা M2 এর ভ্যালোসিটির প্রায় 2.5 টাইমস বেশি, মানে 2.5 গুণ বেশি। সো এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা, জানাও, এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। বেশি বেগে ধাক্কা দিয়ে উল্টায় ফেলবে, রাইট? সো এটার প্রায় 2.5 গুণ বেশি হওয়ায় এমন ধাক্কা দিবে যে স্প্রিংয়ের সংকোচন হওয়ার পর ওই সংকোচনটা যে কাজটা করবে, ওই কাজটা করবে কার দিকে, M2 এর দিকে। সবাই বুঝছো কিনা কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা? ওকে, সবার কনসেপ্ট ক্লিয়ার। সো এখন আমাদেরকে আর কিছু না, আমাদের স্প্রিংটার সংকোচন বের করার জন্য শক্তির নিত্যতা, কনজারভেশন অফ এনার্জি কি করতে হবে, আমাদেরকে ইউজ করতে হবে। সো চলো আমরা এখন দেখি কনজারভেশন অফ এনার্জি কি বলে। সো দেখো শক্তির নিত্যতা থেকে কি পাই আমরা। সো শক্তির নিত্যতা কি বলে দেখো, সংঘর্ষের আগে শক্তির নিত্যতা বলে সংঘর্ষের আগের মোট গতিশক্তি আর সংঘর্ষের পরে মোট গতিশক্তি কি সমান। সো সংঘর্ষের আগে মোট গতিশক্তি কত, সংঘর্ষের পরে। ভাইয়া সৃজনশীল করাবেন না? ভাইয়া চ্যাপ্টারটা শেষ করতে দাও। সৃজনশীল অবশ্যই করাবো, সৃজনশীলের জন্য একদম লাস্টে একটা ক্লাস থাকবে। চ্যাপ্টারটা শেষ করতে দাও, আমি তোমাদেরকে টাইপ ওয়াইজ ম্যাথগুলো আগে শেষ করাই, কনসেপ্টটা কাজের ক্ষমতার কনসেপ্টটা শেষ করাই, এরপর সৃজনশীল অবশ্যই করাবো। অর্থাৎ আমার লেকচারগুলো পড়ে গেলে তোমাকে আর নতুন করে বাইরে থেকে কিছু পড়া লাগবে না, এটা একদম আমি শিওর করে বলতে পারি, ঠিক আছে? তাহলে দেখো শক্তির নিত্যতা কি বলে, হাফ অফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ অফ M2 U2 স্কোয়ার সমান। এবার দেখো এটা হচ্ছে সংঘর্ষের আগে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি, এটা হচ্ছে বিফোর কলিশন, দিস ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি বিফোর কলিশন। তো আফটার কলিশন কি হবে দেখো, আফটার কলিশন এই যে এই দুইটা মিলাই হাফ অফ M1 প্লাস M2 V স্কোয়ার। আফটার কলিশন কি শক্তি শুধু এটাই নাকি আরও একটা শক্তি আছে, কে পারবা? আফটার কলিশন সংঘর্ষের আগে তো এই দুইটাই শক্তি, একটা হচ্ছে M1 এর এনার্জি আর একটা হচ্ছে M2 এর এনার্জি, বাট সংঘর্ষের পরে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কি এটাই নাকি আরও একটা আছে? থাকলে কি আছে জানাও। সংঘর্ষের পরে এটাই কি আমার মোট শক্তি নাকি আরও একটা শক্তি আছে? থাকলে কি আছে আমাকে জানাও, ঠিক আছে? জানাও ফার্স্ট। ওকে, তালহা জুবাইয়ের কারেক্ট আনসার পটেনশিয়াল। অর্থাৎ এই যে স্প্রিংটা যে কি কম্প্রেসড হয়েছিল, ওই কম্প্রেশনের বিরুদ্ধে সে কিছু কাজ করবে না। স্প্রিংটা যখন কম্প্রেসড হয়েছিল, স্প্রিং যখন কম্প্রেসড হয়েছে, স্প্রিংয়ের মধ্যে কিছু পটেনশিয়াল এনার্জি গ্যাদার হয়েছে। এখন কি করবে সে, আফটার কলিশন ওই পটেনশিয়াল এনার্জিটা কি করবে, কাজ করবে। সো এখানে আর বাকি শক্তিটা হচ্ছে কত, প্লাস হাফ অফ, সো স্প্রিংয়ের পটেনশিয়াল এনার্জি বের করে দেখাইছিলাম হাফ অফ কে এক্স স্কোয়ার, সো হাফ অফ কে এক্স স্কোয়ার। সো নাও ইউ ক্যান ডিটারমাইন দ্য ভ্যালু অফ এক্স। তুমি এখন কি করতে পারবা, এক্স এর ভ্যালুটা ডিটারমাইন করতে পারবা। সো দেখো এই যে এখান থেকে এক্স এর ভ্যালুটা ডিটারমাইন করবা, M1 U1 স্কোয়ার প্লাস হাফ অফ M2 U2 স্কোয়ার মাইনাস হাফ অফ M1 প্লাস M2 V স্কোয়ার। ওকে, V স্কোয়ার সমান হাফ কে এক্স স্কোয়ার। সো এখন দেখো আমি উপরেরগুলো একটু মুছে দেই, এই জিনিসগুলো একটু মুছি।
হাই হাই ভ্যালুগুলো মুছে ফেললাম। সো ভ্যালুগুলো একটু তোমরা হেল্প করিও, আমি তো ভ্যালুগুলো মুছে ফেলছি। সো এখন দেখো এখানে আমাদের কি হবে, এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদেরকে এক্স স্কোয়ার বের করতে। সো এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে, এক্স স্কোয়ার ইকুয়াল কী হবে দেখো, হাফ অফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ অফ m2 u2 স্কোয়ার মাইনাস হাফ অফ m1 প্লাস m2 v স্কোয়ার, আর নিচে কত, হাফ হাফ কত, হাফ কে। সো এখন তোমরা এখানের মধ্যে মান বসাইলে এক্স স্কোয়ারের মান বের হবে। সো এক্স ইকুয়াল কী করবা, এক্স ইকুয়াল রুট ওভার এটা করবা, এটা করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই একটু জানাও এটা করে অ্যান্সার কত আসছে একটু জানাও, সবাই এটা করে অ্যান্সার কত আসছে জানাও। আর এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা, সবার ক্লিয়ার কিনা একটু জানাও, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। ঠিক আছে, এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিনা জানান। এরপর আমরা আরও একটা সুন্দর ম্যাথ দেখব, আরও একটা সুন্দর ম্যাথ দেখব, যে ম্যাথগুলো আসলেই সুন্দর, যে ম্যাথগুলো থেকে তোমরা চিন্তা করার অনেক কিছু পাবা। এরপর আমরা আরও একটা সুন্দর ম্যাথ দেখব। ওকে, সবাই বুঝতে পারছো কিনা? ভাইয়া এখানে যদি m1 বস্তুর ভরবেগ m2 এর ভরবেগের চাইতে কম হইতো তাহলে কি অবস্থা হইতো? তাহলে ভাইয়া সংঘর্ষই হইতো না, তাহলে মারামারি হইতোই না। এই যে পিছনে প্রথমে ছিল m1, পরে হচ্ছে m2। এখন m1 এর ভেলোসিটি যদি কম থাকে তাহলে তার মোমেন্টাম তো কমই হবে। m1 এর ভর তো আর চেঞ্জ হবে না, রাইট? সো মোমেন্টাম কখন চেঞ্জ হবে, যখন ভেলোসিটি চেঞ্জ হবে। সো ভেলোসিটি যদি চেঞ্জ হয়, ভেলোসিটি কখন চেঞ্জ হবে বা ভেলোসিটি কখন কম হবে? তুমি বলতেছো এমভি কম হইলে, মানে প্রথম বস্তুটার ভরবেগ কম হইলে। প্রথম বস্তুটার ভরবেগ কম মানে প্রথম বস্তুটার বেগ কম, বিকজ ভর তো একই থাকবে। সো বেগ কম হইলে m2 এর চাইতে যদি m1 এর বেগ কম হয়, সো m1 তো কখনোই m2 কে ধাক্কা দিবে না, তাহলে আর এত কিছু হইতোই না। ধাক্কা না দিলে কি আর সংঘর্ষ হইতো? সংঘর্ষ না হইলে কি স্প্রিং সংকুচিত হইতো না। সো দ্যাটস ইট। ওকে, 0.58 আসে, হোয়াট এভার, এটাই হচ্ছে কনসেপ্ট। এরপরে মান যা আসে তা। সো আশা করি সবাই বুঝতে পারছো। সবার লেখা শেষ হলে একটু ডান লিখো, এরপর আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। সবার লেখা শেষ হলে একটু ডান লিখো, সবার লেখা শেষ হলে একটু ডান লিখেন, নেক্সট ম্যাথে চলে যাই। লেখা শেষ হলে একটু ডান লিখেন, আমি নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। ওকে, এক্স কতটুকু হবে? ঠিক যতটুকু কম্প্রেসড হয়েছে ততটুকু। ওকে, ডান। সো এখন আমরা আরো একটা সুন্দর ম্যাথ দেখব। সো চলো শুরু করা যাক। সো সবাই একটু আঁকাও সবাই। ওকে, একটু আঁকাইও, ভালো করে আঁকাও। ওকে, ওকে, এটা হচ্ছে একটা ব্লক বা একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট। আর মাঝখানে আছে কে? মাঝখানে আছে ধরো একটা স্প্রিং। সো এই যে এটা হচ্ছে একটা, ধরো ওকে, এই হচ্ছে কন্ডিশন। আমি একটু বড় করে আঁকাই ফেলছি, মেবি একটু ছোট করে আঁকাই না, ঠিকই তো ছিল, দেখা যাবে না ভাবছিলাম। ওকে ওয়েট, হোয়াট এভার, এটা একটা বৃত্তাকার পথ ধরে নিবা, ঠিক আছে? সো এখন দেখো, আমি কোয়েশ্চেনটা লিখে এরপর এক্সপ্লেন করতেছি এখানে ঘটনাটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। কোয়েশ্চেন লিখার পর আই উইল এক্সপ্লেন হোয়াট উইল হ্যাপেন দেয়ার। ওকে, so let's see what happened. ওকে, সো একটু আমার সাথে ডেটাগুলো লিখে ফেলো।
কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট 500 নিউটন মিটার, এটা হচ্ছে সি পয়েন্ট, আর এম ইকুয়াল হচ্ছে 1 কেজি। এম হচ্ছে যে ব্লকটা আঁকলাম এই ব্লকটার ভর, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। ওকে ওকে, আর এই যে এখানের মধ্যে এই তলটার মধ্যে একটা জিনিস দাও না, এটাই এই অধ্যায়ের শেষ ক্লাস না, নো এটা কিন্তু এই অধ্যায়ের শেষ ক্লাস না, আরও 2টা অথবা 3টা ক্লাস হবে। এফ কে ইকুয়াল 5 নিউটন, এফ কে ইকুয়াল দাও হচ্ছে 5 নিউটন। তোমরা এঁকে ফেলো, এরপর আমি বলতেছি এখানে অ্যাকচুয়ালি কি কি ঘটতেছে, এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার আই উইল টেল ইউ লেটার, বাট ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ড্র ইট। ওকে, সো মোটামুটি আঁকা শেষ। সো আমাদের কোয়েশ্চেন হচ্ছে এই যে এক্স ইকুয়াল কত, ভাইয়া মেইন টার্মগুলো একটু ইংলিশে, হ্যাঁ আমি সবগুলো টার্মই তো ইংলিশে বলতেছি, ইংলিশ মিডিয়ামেরও আসতো তাই না? ওকে, সো এখন এই কনফিগারেশনটা দেখে কেউ কি কিছু বুঝতে পারছো কিনা আমাকে জানাও। এই কনফিগারেশনটা দেখে কেউ কি কিছু বুঝতে পারছো কিনা এই জিনিসটা একটু জানাও। কনফিগারেশনটা দেখে কেউ কি আপনারা কিছু বুঝতে পারছেন কিনা একটু জানান। ওকে, আমি কোয়েশ্চেনের মধ্যে আমি বোর্ডের মধ্যে যে কনফিগারেশনটা আঁকলাম এই কনফিগারেশনটা দেখে আপনারা কিছু বুঝতে পারছেন কিনা একটু জানান, বুঝতে পারছেন কিনা জানান। ওকে ওকে, মাথায় থাকলো যে টার্মগুলো একটু ইংলিশে বলতে হবে, আশা করি ইংলিশ মিডিয়ামের অনেকজনে ক্লাস করো এখানে। ওকে ফাইন, বলে দিব। জি ভাইয়া বুঝছি, কিন্তু জি না ক্লিয়ার, দেখে কি বুঝছো একটু জানাও তো। এটা কোয়েশ্চেনটা দেখে কি মনে হচ্ছে একটু জানাও, কোয়েশ্চেনটা দেখে আপনাদের কি মনে হচ্ছে একটু জানান। M1 থেকে একটা বেগ নিয়ে বৃত্তাকার পথে বি বিন্দুতে যাই, ভেরি গুড, কারেক্ট আনসার, কারেক্ট আনসার। সো M1 থেকে ওকে ওকে, সো নাও আমি এক্সপ্লেন করতেছি, আই উইল এক্সপ্লেন। সো লেটস সি হোয়াট হ্যাপেন। সো দেখো এটা হচ্ছে একটা ধীর অবলম্বন, ভালো করে বুঝো, এটা হচ্ছে একটা ধীর অবলম্বন। এই ধীর অবলম্বনে একটা স্প্রিং যুক্ত, স্প্রিংয়ের সাথে একটা অবজেক্ট যুক্ত, যে অবজেক্টটার ভর হচ্ছে 1 কেজি। একটা ধীর অবলম্বনের সাথে একটা স্প্রিংটার সাথে একটা 1 কেজি ভরের বস্তু যুক্ত, যে এটার ভর হচ্ছে 1 কেজি। এখন কি হবে দেখো, তুমি যখন সি বিন্দু থেকে স্প্রিংটাকে সামান্য পরিমাণ কি করবা, সংকুচিত করে যখন ছেড়ে দিবা, তখন কি ঘটবে বলো তো। সি বিন্দু থেকে তুমি যখন স্প্রিংটাকে সামান্য, ধরো এটা হচ্ছে এমন একটা অবস্থা, এটা হচ্ছে স্প্রিংয়ের সংকুচিত অবস্থা। এই যে এই কন্ডিশনটা হচ্ছে স্প্রিংয়ের কম্প্রেসড কন্ডিশন, এটা হচ্ছে স্প্রিংয়ের সংকুচিত অবস্থা। দিস ইজ দ্য কম্প্রেসড কন্ডিশন অফ স্প্রিং, মানে একটা স্প্রিং এই অবস্থায় কম্প্রেসড আছে। এখন তুমি যদি সি বিন্দু থেকে যদি অবজেক্টটাকে যদি ছেড়ে দাও, তাহলে কি হবে, তখন এই অবজেক্টটা স্প্রিং যে কম্প্রেসড ছিল, স্প্রিং কম্প্রেস থাকার কারণে স্প্রিংয়ের মধ্যে যে পটেনশিয়াল এনার্জিটা গ্যাদার ছিল, বা যেই পটেনশিয়াল এনার্জি বা যেই বিভব শক্তিটা স্প্রিংয়ের মধ্যে জমা ছিল, সেই বিভব শক্তিটা পরে দিয়ে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে এই স্প্রিংটাকে বৃত্তাকার পথে ঘোরাবে। এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ, এ বি হচ্ছে একটা বৃত্তাকার পথ। সো লিখে রাখো, এ বি হচ্ছে একটা বৃত্তাকার পথ। ওকে, এ বি হচ্ছে একটা বৃত্তাকার পথ, এ বি হচ্ছে একটা কি বৃত্তাকার পথ, বৃত্তাকার পথ। আচ্ছা, যারা বুঝতেছো না তারা এই পয়েন্টগুলো লিখে রাখো। সি বিন্দুতে 1 কেজি ভরের বস্তুটি একটা স্প্রিং এর সংকুচিত অবস্থায় যুক্ত আছে, একটি স্প্রিং এর সংকুচিত অবস্থায় যুক্ত আছে। সো সি বিন্দুতে আমাদের 1 কেজি ভরের একটা বস্তুটা একটা স্প্রিং এর সংকুচিত অবস্থায় কি আছে, যুক্ত আছে। সো এখন কি করবা, এখন কি হবে অ্যাকচুয়ালি দেখো। সো দেখো, যখন সি বিন্দু থেকে লিখে রাখো,
এগুলো হচ্ছে যারা তো বুঝো কনফিগারেশন দিয়ে, যারা ম্যাথ বুঝো তাদের জন্য তো সোজা, বাট যারা বুঝো না, আমার টার্গেট হচ্ছে একদম যে একদম কিছু বোঝো না তাকেও বোঝানো। সো তার জন্য আমি এটা যদি এরকম, যদি তোমরা একজন থাকো ওই একজনের জন্যই আমি এই জিনিসগুলো লিখে দিচ্ছি। সো এগুলো লিখে নিবা, যাদের এই অঙ্কটা বুঝতে সমস্যা হবে তারা এই পয়েন্টগুলো লিখে নিবা। প্রথমত হচ্ছে এবি একটা বৃত্তাকার পথ, আর সি বিন্দুতে, আচ্ছা এখানে কিন্তু আরেকটা জিনিস দেওয়া থাকবে, এখানে তোমার আরেকটা জিনিস দেওয়া থাকবে, এটা ধরো কেন্দ্র, এই যে এই জিনিসটা দেওয়া থাকবে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর মানে বৃত্তের ব্যাসার্ধ। কোয়েশ্চেন আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, এটা পুরোটা যদি বৃত্ত হইতো, সো বৃত্তের ব্যাসার্ধটা রেডিয়াসটা দেওয়া আছে। তো দেখো যখন সি বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দেওয়া হবে তখন স্প্রিংয়ের সংকুচিত অবস্থায় যে বিভব শক্তি জমা ছিল তা গতিশক্তিতে কি হবে, কনভার্ট হবে। কারণ স্প্রিংটা যখন সংকুচিত অবস্থায় ছিল, স্প্রিং এর মধ্যে কি ছিল, পটেনশিয়াল এনার্জি অফ স্প্রিং ডিউ টু কম্প্রেশন অফ এ স্প্রিং। সো যখন স্প্রিং এর মধ্যে পটেনশিয়াল এনার্জিটা স্টোর ছিল, ওই পটেনশিয়াল এনার্জিটা ধরে রাখছিল এখানে সি বিন্দুতে, সামহাও একটা ফোর্স অ্যাপ্লাই করে ধরে রাখা হয়েছিল। যখন ফোর্সটা ছেড়ে দিবা তখন স্প্রিংটা তো কি প্রকৃতির নিয়মে কি হতে চাইবে, আবার এক্সপ্যান্ড করতে চাইবে। কারণ প্রকৃতিতে সবসময় কি ইকুইলিব্রিয়াম থাকতে চাই, প্রকৃতিতে সব কিছু সবসময় ইকুইলিব্রিয়াম থাকতে চাই। সো যখন তোমার এই স্প্রিংটাকে ছেড়ে দিবা তখন এই স্প্রিংয়ের মধ্যে যেই পটেনশিয়াল এনার্জিটা গ্যাদার ছিল ওটা পরে কাইনেটিক এনার্জি বা গতিশক্তিতে কনভার্ট হয়ে এই যে সি বিন্দুতে থাকা 1 কেজি ভরের অবজেক্টটাকে পুরো বৃত্তাকার পথে কি করাবে, ট্রাভেল করাবে। সো এই কথাটা একটু লিখে রাখো, তা গতিশক্তিতে পরিণত হয়ে বস্তুটিকে এ বি বৃত্তাকার পথে ট্রাভেল করাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের বেসিক। সো নাও উই ক্যান সলভ। এখন আমরা কি করতে পারবো, এখন আমরা ইজিলি কি করতে পারবো, সলভ করতে পারবো। ঠিক আছে, এখন আমরা ইজিলি সলভ করতে পারবো। তাহলে এখন দেখো আমাদেরকে কি করতে বলছে, আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে, আচ্ছা এই যে এখানে এটা দেওয়া থাকবে না, কোয়েশ্চেন তো আমি এখানে অ্যান্সারটা বলে দিলাম। সো ধরো আমার এ বিন্দুতে বেগ দেওয়া নাই, সাপোজ, তো এখানে আমার 3টা কোয়েশ্চেন হতে পারে, আর এখানে আমার 3টা কোয়েশ্চেন হতে পারে, এখানে হচ্ছে আমার 3টা কোয়েশ্চেন হতে পারে। একটা কোয়েশ্চেন হচ্ছে কত, এটা ভি এ কত, ভি এ ইকুয়াল হোয়াট, মানে ভি এ কত, এই বিন্দুতে বেগ কত, এটা বের করতে বলতে পারে। ওকে, এই বিন্দুতে বেগ কত ওই জিনিসটা আমাদেরকে বের করে দেখাতে বলতে পারে। ওকে, এই বিন্দুতে বেগ কত সেটা আমাদেরকে বের করে দেখাতে বলতে পারে। বি বিন্দুতে বেগ কত সেটাও আমাদেরকে কি বের করে দেখাতে বলতে পারে। তাহলে এখন এখানে 2টা জিনিস, ধরো স্প্রিংয়ের সংকোচনটা দেওয়া আছে, স্প্রিংটা এই অবস্থায় ধরো 10 সেন্টিমিটার, কি স্প্রিংটা এই অবস্থায় 10 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় আছে। এগুলো সবগুলো হচ্ছে র্যান্ডম ভ্যালু, আমি র্যান্ডম ভ্যালু দিয়ে দেখাচ্ছি। সো এগুলো অ্যাজ এ কনসেপ্ট তোমরা পড়ে নিবা। এগুলো র্যান্ডম ভ্যালু দিয়ে করলে, উইদাউট ভ্যালু দিয়ে করলে এগুলো হচ্ছে থিওরি, আর কনসেপ্ট দিয়ে করলে, ভ্যালু ছাড়া করলে এগুলো হচ্ছে কি থিওরি, আর ভ্যালু দিয়ে করলে হচ্ছে ম্যাথ। ওকে, তাহলে এখন দেখো আমাদেরকে ভি এ কত সেটা ডিটারমাইন করতে হবে, আমাদেরকে কি ডিটারমাইন করতে হবে, ভি এ ইকুয়াল কত। তাহলে দেখো সি বিন্দুতে স্প্রিংয়ের কোন শক্তিটা ছিল, সি বিন্দুতে ছিল স্প্রিংয়ের পটেনশিয়াল এনার্জি। যখন বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে, বস্তুটা এইদিকে ট্রাভেল করতেছে। সো এই বিন্দুতে ওই এনার্জিটা, সি বিন্দুতে যেটা স্প্রিংয়ের পটেনশিয়াল এনার্জি, এই বিন্দুতে এটা হচ্ছে গতিশক্তি। সি বিন্দুতে স্প্রিংয়ের যে পটেনশিয়াল এনার্জিটা স্প্রিংয়ের মধ্যে গ্যাদার ছিল সেটা পরে দিয়ে এই বিন্দুতে এসে কিসে কনভার্ট হয়েছে, কাইনেটিকে কনভার্ট হয়েছে। সো লিখো সি বিন্দুতে স্প্রিংয়ের বিভব শক্তি সমান, সি বিন্দুতে স্প্রিংয়ের কোন শক্তি, বিভব শক্তি সমান এই বিন্দুতে কি গতিশক্তি। সো দেখো স্প্রিংয়ের বিভব শক্তি আমরা সবাই জানি 12 k x², আর গতিশক্তি হচ্ছে কত, 12 m
ভি স্কোয়ার। সো এ বিন্দুতে বেগ যদি ভি এ হয়, আমাদেরকে ভি এ কত বের করতে বলছে, সো হাফ এম ভি এ স্কোয়ার। সো এখন দেখো হাফ হাফ চলে যায়, সো এখানে আর কি অবশিষ্ট থাকে দেখো ভি এ স্কোয়ার সমান কত, কে এক্স স্কোয়ার বাই কত এম। সো এখান থেকে আমরা ভি এ সমান পেয়ে যাব রুট ওভার কে ইন্টু কত এক্স স্কোয়ার বাই এম। সো এখন দেখো রুট ওভার কে কত, কে হচ্ছে 500, আর এক্স এর ভ্যালু কত, এক্স ধরো 10 সেন্টিমিটার অথবা 10 ইন্টু 10 ইনভার্স 2 মিটার, মিটারে নিয়ে যাবো সবসময়, মিটারে নিয়ে করতে হবে। আর আমাদের এম কত, এম হচ্ছে 1। সো এই জিনিসটা ক্যালকুলেট করলে আমাদের বেগ চলে আসবে, এ বিন্দুতে বেগ চলে আসবে। সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা জানো, সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা জানো, সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা জানাও। 500 ইন্টু 10 ইনভার্স 2 কত হোল স্কোয়ার, সো 5। ওকে, এটাকে কি করতে হবে এখন, রুট করতে হবে, রাইট? ওকে, রুট করে দিই। 500 ইন্টু 10 exp মাইনাস 2 হোল স্কোয়ার। সো এটাকে রুট করলে হয় হচ্ছে 2.23। ওকে, 2.23, রাইট? ওকে, আশা করি সবাই বুঝছো, 2.23 মিটার পার সেকেন্ড। সো বি বিন্দুতে বেগটা আমাদের কিন্তু কাজে লাগবে। এবার আসো, এবার আমাদের যে ভিবি বের করতে হবে, ভিবি বের করার মধ্যে কিন্তু আমাদের কনসেপ্টটা লুকায় আছে, ভালো করে খেয়াল করো। সো সি বিন্দু থেকে তুমি যখন স্প্রিংটাকে ছেড়ে দিছো, বেশ ভালো কথা, তখন এই বস্তুটা বৃত্তাকার পথে কি করলো, ট্রাভেল করলো। এই যে এদিক থেকে সোজা গিয়ে বৃত্তাকার পথ ট্রাভেল করলো। এখন কোয়েশ্চেনে বলা হচ্ছে বৃত্তাকার পথটা ট্রাভেল করার সময় সে 5 নিউটন ঘর্ষণ বলের শিকার হইল বৃত্তাকার পথে। ভালো করে খেয়াল করো, যখন বস্তুটাকে তুমি ছেড়ে দিছো অ্যান্ড বস্তুটা এ বিন্দু থেকে বৃত্তাকার পথে ট্রাভেল করতেছে, তখন বলা হচ্ছে কি এ বি যে বৃত্তাকার পথ, এখানে কোয়েশ্চেনে কিন্তু আমাদের একটা ভ্যালু দেওয়া আছে, এ বি বৃত্তাকার পথে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে 5 নিউটন, মানে এ বি বৃত্তাকার পথের প্রত্যেকটা বিন্দুতে 5 নিউটন করে করে ঘর্ষণ বল কাজ করতেছে। তাহলে ঘর্ষণ বলের কারণে কি হয়, শক্তির লস হয়, এনার্জি লস হয়। সো এখন দেখো এই যে এ বিন্দু থেকে বস্তুটা এনার্জি লস করে 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 বি বিন্দুতে যাবে, বাট বি বিন্দুতে আমাদের বেগ যেহেতু বের করতে বলছে, তাহলে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, বি বিন্দুতে অবশ্যই বস্তুটার বেগ শূন্য না, বেগ শূন্য হইলে বেগ বের করতে বলতো না। সো যেহেতু আমাদের বি বিন্দুতে বেগ বের করতে বলছে, তাহলে অবশ্যই আমাদের বি বিন্দুতে একটা কি থাকবে, বেগ থাকবে। যারা বুঝো নাই আবার বুঝো, আমি যখন এই বস্তুটাকে স্প্রিংটাকে যখন ছেড়ে দিলাম, বস্তুটা স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত বিভব শক্তিটা গতিশক্তিতে কনভার্ট হয়ে এই বস্তুটাকে এই বিন্দুতে আনাই বৃত্তাকার পথে এই বি পর্যন্ত তুলছে। এখন এই যে গতিশক্তিটা এই বি পথে যাচ্ছে, যে এই বস্তুটা যে একটা গতিশক্তি নিয়ে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি নিয়ে এই যে বৃত্তাকার পথে যাচ্ছে। সো বৃত্তাকার পথে যাওয়ার সময় বলতেছে এখানে বৃত্তাকার পথের প্রত্যেকটা বিন্দুতে আমার ফ্রিকশনাল ফোর্স হচ্ছে কত, 5 নিউটন। বৃত্তাকার পথে যে ট্রাভেল করতেছে, বৃত্তাকার পথে ট্রাভেল করার সময় প্রত্যেকটা বিন্দুতে আমার ফ্রিকশনাল ফোর্স হচ্ছে কত, 5 নিউটন। তাহলে এখানে আমরা একটা জিনিস একদম ক্লিয়ার, যে এ থেকে বিতে যাওয়ার সময় এনার্জি লস হবে, এনার্জি লস করে করে কোথায় যাবে, বি বিন্দুতে যাবে। বাট আমরা শক্তির নিত্যতা থেকে একটা জিনিস কিন্তু একদম শিওরলি বলতে পারি, যে এ বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি আর বি বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি সমান। পয়েন্ট টু বি নোটেড, আমি কিন্তু মেকানিক্যাল এনার্জি বলি নাই, আই ডোন্ট সে মেকানিক্যাল এনার্জি, আমি টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি বলছি। আমি বলছি এ বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি আর বি বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি সমান। আই ডোন্ট সে মেকানিক্যাল এনার্জি, আই সে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি। সো এই বিন্দুতে আমার টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কার জন্য হচ্ছে, গতিশক্তির জন্য। স্প্রিংটা যে তোমার পটেনশিয়াল এনার্জিটা স্টোর করছিল, ওইটা পরে দিয়ে গতিশক্তিতে কনভার্ট হয়েছে। সো এই বিন্দুতে আমার টোটাল শক্তি হচ্ছে গতিশক্তি, কোনো বিভব শক্তি নেই, বিকজ সে প্রামাণ্য তলেই আছে, এইচ এর ভ্যালু 0। সো এই বিন্দুতে আমার কিন্তু কোনো গতিশক্তি বিভব শক্তি থাকবে না, এই বিন্দুতে আমার সমস্ত শক্তিটাই হচ্ছে কি, গতিশক্তি। এখন দেখো এই যে এনার্জি লস করে
এনার্জি লস করে যখন বিতে গেল, বি বিন্দুতে যেহেতু আমাদের বেগ বের করতে বলছে, সো বি বিন্দুতে অবশ্যই আমাদের ধরে নিতে হবে এখানে গতিশক্তি আছে। আবার দেখো বি বিন্দুতে কিন্তু প্রামাণ্য তল থেকে একটা সার্টেন হাইট উঁচাই আছে, সো বি বিন্দুতে আমাদের গতিশক্তি বিভব শক্তি দুইটাই থাকবে। অ্যান্ড অলসো এখানে কিন্তু এ থেকে বিতে যাওয়ার সময় এই ঘর্ষণ বলের কারণে কিন্তু কিছু শক্তির লস হয়েছে, সো আমাদেরকে শক্তির লসটাও কি করতে হবে, হিসাব করতে হবে। সো এখন আমরা বি বিন্দুতে বেগ বের করার জন্য আবার এটা হচ্ছে শক্তির নিত্যতার একটা চমৎকার উদাহরণ এটা। সো আসো এটা ক্যালকুলেট করি, ঠিক আছে। সি বিন্দুর বিভব আর সি বিন্দুতে বিভব আর এ বিন্দুতে গতিশক্তি কেমনে সমান। হাই রে লিখা কেমনে লিখে দাঁত ভেঙে যায়, পড়াও যায় না। বাবারা তোমরা হচ্ছে পড়ো নাই, শক্তির সংরক্ষণশীলতা পড়ো নাই। এই পৃথিবীতে সমস্ত শক্তিই কি অবিনশ্বর, কোনো শক্তিকে তুমি সৃষ্টি করতে পারবা না, কোনো শক্তিকে ধ্বংস করতে পারবা না। শক্তিকে শুধুমাত্র একটা রূপ থেকে আরেকটা রূপে কি করতে পারবা, কনভার্ট করতে পারবা। সো এখানে যেটা পটেনশিয়াল এনার্জি ছিল পরে দিয়ে ওইটাই কিসে কনভার্ট হয়ে গেছে, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। বুঝতে হবে এই কারণেই সমান, সি বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি আর এ বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি এই কারণেই সমান। ওকে, সো এখন দেখো কি করতে হবে। তাহলে আমরা এই জিনিসগুলো বুঝে গেছি। সো এখন আসেন আমরা বি বিন্দুতে বেগটাও বের করে ফেলি। সো এখন এটা হচ্ছে পার্ট 2, এখন হচ্ছে পার্ট 2। দেখো পার্ট 2 কিভাবে করব, দেখো পার্ট 2টা দেখো। সো এ বিন্দুতে মোট শক্তি সমান বি বিন্দুতে মোট শক্তি। এ বিন্দুতে মোট শক্তি সমান বি বিন্দুতে মোট শক্তি। এটা হচ্ছে কি কনজারভেশন অফ এনার্জি। ই এ সমান কত, ই এ সমান হচ্ছে ইবি। ওকে, সো এই বিন্দুতে আমার টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কত, হাফ এম ভি স্কোয়ার, বিকজ আমাদের এই বিন্দুতে শুধুমাত্র গতিশক্তিটাই থাকবে ভি এ স্কোয়ার। সো আমরা ভি এ একটু আগে বের করে নিছি, সো প্যারা নাই। আবার বি বিন্দুতে দেখো, বি বিন্দুতে যেহেতু আমাদের বেগ দেওয়া আছে গতিশক্তি থাকবে, অ্যান্ড অলসো বি বিন্দুটা প্রামাণ্য তল থেকে একটা সার্টেন হাইটে আছে, সো এখানে বিভব শক্তিও থাকবে। ওকে, তাহলে লিখো বি বিন্দুতে হচ্ছে গতিশক্তি কত, হাফ এম ভি বি স্কোয়ার প্লাস এখানে কত, এখানে এম জি ইন্টু কত এইচ। সো এইচ হচ্ছে কতটুকু, দেখো এইচ এখানে কতটুকু অ্যাকচুয়ালি দেখো তো। এইচ হচ্ছে এই যে প্রামাণ্য তল থেকে কত উঁচাই আছে, রাইট, প্রামাণ্য তল থেকে যত উঁচাই আছে এইচ হচ্ছে ততটুকু। সো দেখো এই যে এইচ হচ্ছে এটা, প্রামাণ্য তল থেকে বস্তুটা কত উঁচাই আছে এইচ হচ্ছে ঠিক ততটুকু। সো নাও উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এফ ভিবি, মানে বি বিন্দুতে বেগ কত। তাহলে এখন তুমি একটা জিনিস দেখো, এই যে এ থেকে যে বিতে যাচ্ছে, বি বিন্দুতে যখন আসছে তখন সে 5 নিউটন ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে আসছে না। আবার বলতেছি, যখন এ বিন্দু থেকে এই বৃত্তাকার পথ ট্রাভেল করে বি বিন্দুতে আসছে তখন সে কিন্তু 5 নিউটন ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে আসছে। বি বিন্দুতে যখন এসেছে সে কিন্তু 5 নিউটন ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে এসেছে। বুঝতে পারছেন কিনা বাবারা? এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে এসেছে তখন এই বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার সময় বৃত্তাকার পথে যে ঘর্ষণ বলটা ছিল বি বিন্দুতে আসার সময় ওই 5 নিউটন ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে এসেছে। সো এখানে যে শক্তিটা ব্যয়িত হয়েছে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘর্ষণে ব্যয়িত শক্তি। সো এখানে আরেকটা টার্ম কি থাকবে, এখানে আরেকটা টার্ম থাকবে হচ্ছে ঘর্ষণে ব্যয়িত শক্তি। ঘর্ষণে ব্যয়িত শক্তি। তাহলে দেখো এই বিন্দুর মোট শক্তি আর বি বিন্দুর মোট শক্তি সমান। ওকে, এটা হচ্ছে ঘর্ষণে ব্যয়িত শক্তি, এটা হচ্ছে এনার্জি লস, মানে কি পরিমাণ এনার্জি এ থেকে বিতে যাইতে লস হয়েছে। ওকে, সো এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো হাফ অফ এম এর ভ্যালু কত 1, ভি এ কত, ভি এ হচ্ছে 2.23। আচ্ছা আমাদের এখানে আরো কিছু ক্যালকুলেশন করা লাগবে, সো আমরা একসাথেই মানগুলো বসাবো। সো হাফ অফ এম ভি বি স্কোয়ার প্লাস এম জি। এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু কত? তাহলে দেখো এইচ হচ্ছে এটা পুরোটা। সো দেখো তো এইচ মানে পুরো বৃত্তের ব্যাসটা না, এইচ মানে হচ্ছে পুরো বৃত্তের ব্যাস। এটা হচ্ছে কত, আর আর যে কোনো একটা ভ্যালু দিয়ে দাও, আর এর ভ্যালু দিয়ে দাও 0.5, আর এর ভ্যালুটা দিয়ে দাও হচ্ছে কত 0.5। ওকে, আর এর ভ্যালু দিয়ে দাও হচ্ছে 0.5। সো এইচ দেখো, এইচ হচ্ছে টোটাল বৃত্তের ব্যাসটা। এটা যদি পুরোটাই একটা বৃত্তাকার পথ হইতো, সো এটা পুরোটা হচ্ছে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সো দ্যাটস ওয়াই এইচ হচ্ছে আমাদের টোটাল বৃত্তের ব্যাস। সো এইচ ইকুয়াল কত, এইচ ইকুয়াল অ্যাকচুয়ালি হচ্ছে টোয়াইস আর। সো এখানে লিখে দাও এইচ এর ভ্যালু হচ্ছে টোয়াইস আর।
এবার দেখো, এবার হচ্ছে ঘর্ষণে ব্যয়িত শক্তি সমান কত? ঘর্ষণ বল গুণ সরণ। সো ঘর্ষণ বল হচ্ছে এফ কে ইন্টু কত? সরণ। সরণের মান কত? সরণ। সো ঘর্ষণে ব্যয়িত শক্তি সমান ঘর্ষণ বল গুণ সরণ। এখন আমাকে বলতে হবে সরণের মান কত। বস্তুটা ট্রাভেল করছে এ থেকে বিতে, এখন আমাকে বলতে হবে তোমাদের সরণের মানটা কত। দেখি বলো, ছট করে বলে ফেলো, এখন আমাকে বলো সরণের মান কত। সরণের মান কত আমাকে জানাও, সরণের মান কত কমেন্ট করে জানাও। ওকে, সরণের মান কত জানাও। এখন আমাকে বলতে হবে সরণের মান কত। পাই আর, আচ্ছা একটু দেখি। আচ্ছা ওকে গ্রেট, সবাই বুঝতে পারছো। সো এখানে অ্যাকচুয়ালি দেখো কি হচ্ছে, এ থেকে যখন বিতে যাচ্ছে তার মানে সে একটা অর্ধবৃত্ত অতিক্রম করতেছে। সো একটা পুরো বৃত্তের পরিধি কত? একটা পুরো বৃত্তের পরিধি হচ্ছে টুয়াইস পাই আর। সো সে যেহেতু এ থেকে বিতে যাওয়ার সময় একটা অর্ধবৃত্ত অতিক্রম করতেছে, সো এই অর্ধবৃত্তের পরিধি কত, বা এই অর্ধবৃত্তে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে? পাই আর। টুয়াইস পাই আর এর অর্ধেক তো পাই আর। সো এখানে আমার সরণ হচ্ছে অ্যাকচুয়ালি কত? সরণ হচ্ছে অ্যাকচুয়ালি পাই আর। সো ঘর্ষণ বল গুণ সরণ। সো ফাইনালি আমরা সব কিছুই পাই গেলাম। সো এখন আমাদের যেটা করতে হবে, তাহলে দেখো হাফ অফ এম ভি স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল কত? এটা হচ্ছে হাফ এম ভি এ স্কোয়ার মাইনাস এম জি ইন্টু টুয়াইস আর মাইনাস এফ কে ইন্টু কত? পাই আর। ওকে, সো এখন দেখো এখান থেকে আমরা ভি স্কোয়ার সমান লিখতে পারি, আচ্ছা একটু নিচে লিখি, ভি স্কোয়ার সমান, তো দেখো হাফ এম ভি এ স্কোয়ার মাইনাস এম জি ইন্টু টুয়াইস আর মাইনাস এফ কে ইন্টু কত? পাই আর। ওকে, সো এখন দেখো, এখন দেখেন আপনারা নিচে কত? নিচে হচ্ছে হাফ অফ এম। সো এখন মানগুলো বসাই দেন, ভি সমান রুট ওভার, মানগুলো বসাই দিলে যা হবে তা। সো হাফ অফ এম এর ভ্যালু হচ্ছে 1, ভি এ কত ছিল? ভি এ কত ছিল? মুছে ফেলছি। সো ভি এ কত ছিল একটু জানাও, ভি এ কত ছিল জানাও, জানাও ভি এ কত ছিল জানাও। এই বিন্দুতে বেগ কত ছিল আমাদের? 2.23 সামথিং ছিল মেবি। সো একটু জানাও, আমি লিখে দিচ্ছি 2.3 লিখে দিচ্ছি, 2.3 সামথিং ছিল এই বিন্দুতে বেগ, একটু জানাও। মাইনাস এম হচ্ছে 1 ইন্টু 9.8 ইন্টু টুয়াইস আর 2 ইন্টু কত? 0.5। সো আরেকটা কথা একটু বলে রাখি, রুটের ভিতরে ভ্যালুগুলো যদি নেগেটিভও চলে আসে, মন খারাপ করার কোনো দরকার নেই, বিকজ আমি এখানে র্যান্ডম ভ্যালু নিয়ে করছি। সো রুটের ভিতর ভ্যালুটা নেগেটিভ আসতে পারে আবার নাও আসতে পারে। আমি এখানে যেহেতু প্রত্যেকটা র্যান্ডম ভ্যালু নিয়ে কাজ করছি, তোমার কাজ হচ্ছে কনসেপ্টটা বোঝা, এরপর ম্যাথে যেভাবে ভ্যালু দিবে ওইভাবেই করবা। বাট আমি এখানে র্যান্ডম ভ্যালু দিয়ে যেহেতু করছি, হয়তো দেখা গেলো এখানের ভিতর রুট আসছে, রুটের ভিতর মাইনাস আসছে। সো এটা নিয়ে মন খারাপ করার কিছুই নাই, বিকজ আমি এখানে সবগুলো র্যান্ডম ভ্যালু আমার ইচ্ছা মতো ভ্যালু বসাইছি। ওকে, সো দেখো মাইনাস এফ কে কত? এফ কে হচ্ছে 5 ইন্টু পাই আর, ইন্টু পাই আর এর ভ্যালু কত? 0.5। ওকে, সো এখন এই যে গেল, এটা গেল, এরপর হচ্ছে হাফ অফ কত? এম এর ভ্যালু কত? 1। সো এই জিনিসটা ক্যালকুলেট করে কত আসে বলো? 2.23। আচ্ছা ওই তো আছে 2.23, ঠিক আছে। সো এখন আমাকে ভিবি এর ভ্যালু কত বলো? সো এই জিনিসটা ক্যালকুলেট করলে আমাদের ভিবি এর ভ্যালু বের হয়ে যাবে। সো এটাই হচ্ছে অ্যান্সার। সো এটাই হচ্ছে অ্যান্সার। ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, খুবই কনসেপচুয়াল ছিল। এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন কিনা একটু জানান। ম্যাথটা খুবই দরকারি একটা ম্যাথ, এই ম্যাথটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এই ম্যাথটা সবার ক্লিয়ার কিনা একটু জানান। কত আসে অ্যান্সার, কত আসে বলেন। কুয়ার ম্যাথ করাবেন না? অবশ্যই করাবো, অবশ্যই করাবো। এত এত ডিটেলস এই চ্যাপ্টারের মধ্যে, এত এত ডিটেলস, এই যে নিউটনিয়ান মেকানিক্স, কাজ ক্ষমতা শক্তি, ডাইনামিক্স, এই চ্যাপ্টারগুলোর মধ্যে এত এত ডিটেলস, এগুলো পড়াই শেষ করা যাবে না। সো আমাকে তো টাইম দিতে হবে সবগুলো করানোর জন্য, তাই না? ওকে, পাই আর হচ্ছে দূরত্ব, সরণ না, সে পাই আর পরিমাণ পথই তো অতিক্রম করছে ভাইয়া। সে দেখো এই যে পুরো দূরত্বটা কত? পাই আরটা হচ্ছে দূরত্ব। সো পাই আর দূরত্বই তো সে অতিক্রম করছে, তাই না? পাই আর দূরত্বটাই সে অতিক্রম করছে। কতটুকু দূরত্ব অতিক্রম করছে? পাই আর দূরত্ব, একদম পুরোপুরি ক্লিয়ার। ওকে ওকে, কত আসে অ্যান্সার, কত আসে বলো। আচ্ছা আচ্ছা, অ্যান্সার আসেন আমার ক্যালকুলেটারে, তো হয়তো ভিতরের ভ্যালুটা নেগেটিভ আসছে।
সো ভিতরের ভ্যালুটা যদি নেগেটিভ আসে মন খারাপ করার কিছুই নাই। আমি আবার বলতেছি, ভিতরের ভ্যালুটা যদি নেগেটিভ আসে সো মন খারাপ করার কিছুই নাই, বিকজ আমি র্যান্ডম ভ্যালু দিয়ে মানে ইচ্ছা মতো ভ্যালু বসাই করছি, তো নেগেটিভ আসতেই পারে। প্রসেস হচ্ছে এটা। এটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, এটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। দিস ইজ দ্য প্রসেস। সবাই বুঝতে পারছো কিনা প্রসেসটা? আচ্ছা ওকে, বুঝতে পেরেছো। সো এই টাইপের আরো একটা ম্যাথ দেখাবো কিনা, এই টাইপের আরো একটা মজার অঙ্ক দেখাবো কিনা যেখানের মধ্যে আর্কিমিডিসের সূত্র চলে আসবে, আর্কিডামিস। সো আমি আর্কিমিডিসকে আসলে আর্কিডামিস বলি, মজা করেই বলি। সো যাই হোক, আর্কিডামিসের একটা ম্যাথ দেখবা কিনা যেখানে প্লবতা নিয়ে কাজ হবে, যেখানে যেটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার আরো একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। সো আরেকটা ম্যাথ দেখাবো কিনা, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। নেগেটিভকে পজিটিভ বানিয়ে অ্যান্সার মিলাই নিছি। ওকে গুড। ওকে চলো আমরা আর্কিডামিসের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখি যেখানে শক্তি সংরক্ষণশীলতা খাটানো যাবে। সো দেখা যাক। সো এই ম্যাথটা আমি জাস্ট কনসেপ্টটা তোমাদেরকে বুঝাই দিব, কারণ আমি আর র্যান্ডম ভ্যালু দিয়ে ম্যাথ করাবো না, বিকজ একজন বলছো যে তোমার ক্যালকুলেটারের মানই আসতেছে না। মান আসবে করতে, এখানে আমি র্যান্ডম ভ্যালু দিয়ে করাতে হয়তো তোমার নেগেটিভ আসছে, ম্যাথ ইরর আসছে, মান আসে নাই। ওকে সো সমস্যা নাই। আচ্ছা ওকে, সো আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব। একটু ওয়েট করো, মোবাইলে কল দিচ্ছে কোন বেটা। ওকে তাহলে এখন আসো, এখন আরেকটা প্রবলেম দেখো। প্রবলেম লিখো, প্রবলেম। সো এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব। সো দেখো, এই যে এটা একটা অবজেক্ট, এটা একটা বডি যার ঘনত্ব হচ্ছে ρ/2। এটা হচ্ছে পানি, এটা হচ্ছে কি পানি, এই যে পানির রং নীল। সো নীল দিয়ে দেখালাম। আচ্ছা তাহলে অবজেক্টটাকে কালো দিয়ে দেখাই। তো ধরো পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব হচ্ছে ρ, পানির ঘনত্ব ধরো ρ। সো এখন দেখো এটা হচ্ছে পানি। সো ধরো আমার অবজেক্টটা এখানে চলে আসলো। অবজেক্টটাকে যখন, এই যে অবজেক্টটা তোমার ভূমি থেকে h হাইটে ছিল, মানে সারফেস থেকে h উচ্চতায় ছিল। ওকে, এই যে হাইটটা হচ্ছে h, এই হাইটটা হচ্ছে h। ছেড়ে যখন দিবা তখন এটা হয়তো এখানে এসে পড়বে। ওকে এখানে এসে পড়লো, আবার নীল কালার দিয়ে। ওকে ফাইন। তো দেখো এটা পানির ভিতর এই যে x পরিমাণ ঢুকে গেছে। ওকে, পানির ভিতর কি হলো? x পরিমাণ ঢুকে গেল। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ x। x পরিমাণ ঢুকে গেছে পানির ভিতর। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সবাই একটু কোয়েশ্চেনটা লিখে নাও, সবাই একটু কোয়েশ্চেনটা লিখে নাও। আচ্ছা, সো আমি কোয়েশ্চেনটা একটু এক্সপ্লেন করি তোমাদেরকে, কোয়েশ্চেনটা একটু বলি। আচ্ছা কোয়েশ্চেন হচ্ছে x ইকুয়াল হোয়াট? কোয়েশ্চেন হচ্ছে x ইকুয়াল হোয়াট? কোয়েশ্চেন হচ্ছে x ইকুয়াল হোয়াট? আচ্ছা এখানে আমি টোটাল ঘটনাটা একটু এক্সপ্লেন করি তোমাদের। টোটাল ঘটনাটা আমি একটু তোমাদেরকে এক্সপ্লেন করি, একটু দেখো। এখানে একটা বস্তু ছিল, এটা হচ্ছে একটা ধরো সমুদ্রপৃষ্ঠ। সমুদ্রপৃষ্ঠ থেকে h উচ্চতায় একটা ρ/2 ঘনত্বের একটা বস্তু ছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে h উচ্চতায় ρ/2 ঘনত্বের একটা বস্তু ছিল। এখন ওই বস্তুটার ঘনত্ব হচ্ছে পানির ঘনত্বের অর্ধেক। বস্তুটার ঘনত্ব পানির ঘনত্বের কি? অর্ধেক। পানির ঘনত্ব হচ্ছে ρ। তো এখন বস্তুটা হচ্ছে ভূমি থেকে, মানে সারফেস থেকে, সমুদ্রের সারফেস থেকে h উচ্চতায় আছে। এখন বস্তুটাকে তুমি ছেড়ে দিছো, বস্তুটাকে তুমি কি করলা? ছেড়ে দিলা। এখন বস্তুটা কি পানির মধ্যে টুপুস করে পড়ে যাবে। তো পরে x পরিমাণ ঢুকে গেছে।
এখন আমাকে বলা হলো এক্স এর ভ্যালু কত সেটা বের করতে। আরেকটা কোয়েশ্চেন আছে এখানে, আরেকটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা কি দেখো, আচ্ছা আমাকে একটা জিনিস বলো, বস্তুটা কি পানিতে ভাসবে নাকি ডুবে যাবে? এই জিনিসটা দেখি কে কে বলতে পারবা বলো। বস্তুটা পানিতে ভাসবে নাকি ডুবে যাবে, এই জিনিসটা কে কে বলতে পারবা? বস্তুটা কি পানিতে ভাসবে নাকি ডুবে যাবে, এই জিনিসটা কে কে বলতে পারবা বলো। বস্তুটা পানিতে ভাসবে নাকি ডুবে যাবে, জানাও। বস্তুটা কি পানিতে ভাসবে নাকি ডুবে যাবে, এই জিনিসটা কে কে বলতে পারবা, জানাও। ডুবে যাবে ভাসবে, ডুবে যাবে ভাসবে, কেউ ডুবাই দিচ্ছে কেউ ভাসাচ্ছে, কেউ ডুবাই দিচ্ছে কেউ ভাসাচ্ছে, দেখি অ্যাট লাস্ট কি হয়, অ্যাট লাস্ট ভাসে নাকি ডুবে, ওই জিনিসটাই দেখার বিষয়। ওকে ওকে, যারা যারা ভাসবে বলছো তারাই কারেক্ট, যারা যারা ভাসবে বলেছো তারাই কারেক্ট, বিকজ এখানে দেখো আমাদের বস্তুর ঘনত্ব ইজ লেস দেন পানির ঘনত্ব। বস্তুর ঘনত্ব কত? ρ/2। ম্যাথটা খুবই কনসেপচুয়াল, একটু ভালো করে খেয়াল করো। বস্তুর ঘনত্ব ইজ লেস দেন কত? পানির ঘনত্ব হচ্ছে ρ। বস্তুর ঘনত্ব ইজ লেস দেন পানির ঘনত্ব, ভালো করে দেখো, বস্তুর ঘনত্ব ইজ লেস দেন পানির ঘনত্ব। সো একটা বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্বের চাইতে কম হয় তাহলে পানি তো বস্তুটাকে ভাসায় রাখবে, এটাই তো স্বাভাবিক, তাই না? অর্থাৎ বস্তুটি ভাসবে, অর্থাৎ বস্তুটা ভাসবে। সো এটা হচ্ছে আমাদের প্রথম ক্রাইটেরিয়া, বস্তুটা ভাসবে। এখন এখানে ঘটনাটা কি হচ্ছে আমি একটু এক্সপ্লেন করি। বস্তুটাকে তুমি ছেড়ে দিছো পানির মধ্যে, বস্তুটা আগে পানির মধ্যে এক্স পরিমাণ ঢুকে গেছে, যে এক্স এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। বস্তুটা পানির মধ্যে এক্স পরিমাণ ঢুকে গেছে, বাট বস্তুটার ঘনত্ব পানির ঘনত্বের চাইতে কম হওয়ায় বস্তুটা আবার কি উপরের দিকে উঠবে না? তাহলে এখানে টোটাল ঘটনা কি হচ্ছে, এটা একটু দেখো। বস্তুটা এই যে এখানে প্রথমে সারফেসে পড়তেছে, একটা টাইম নিয়ে পড়তেছে, আবার এক্স পরিমাণ পানির মধ্যে ঢুকতেছে, আবার এক্স পরিমাণ পানি থেকে উপরে উঠতেছে। এখন আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এই পুরো ঘটনায় টোটাল কত সময় লাগবে? সো লিখো পুরো ঘটনায় টোটাল কত সময় লাগবে। পুরো ঘটনায় মোট কত সময় লাগবে? পুরো ঘটনায় মোট কত সময় লাগবে? পুরো ঘটনায় মোট কত সময় লাগবে, ওই জিনিসটাই আমাদেরকে এখন কি করতে হবে, ডিটারমাইন করতে হবে। কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারছেন কিনা বলেন? সলভ জানার কোনো দরকার নাই, মনে করেন আপনি কিছুই জানেন না, আমি শিখাতে আসছি, আমি শেখাবো তোমাদেরকে। কোয়েশ্চেনটা সবার ক্লিয়ার কিনা, কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারছেন কিনা জানান। ওকে, কোয়েশ্চেনটা সবার ক্লিয়ার কিনা জানান। কোয়েশ্চেন সবাই বুঝতে পারছো? সবার কোয়েশ্চেন ক্লিয়ার? একটু জানাও তো। ওকে, ক্লিয়ার, সবার ক্লিয়ার। আচ্ছা, সো এখন একটু দেখো, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি শক্তির নিত্যতার খুব চমৎকার কিছু ম্যাথ। সো এখন আমরা এখানে কনজারভেশন অফ এনার্জি অ্যাপ্লাই করবো। সো ফার্স্ট অফ অল দেখো, প্রথমত তুমি মাথা থেকে সব কিছু ব্ল্যাঙ্ক করে ফেলো, প্রথমত সব কিছু মাথা থেকে ভুলে যাও এখন, মানে যা যা ঘটনা বলছি সব কিছু এখন মাথা থেকে ভুলে যাও। ধরো বস্তুটাকে এখান থেকে এখানে ফেলে দিছো, এই যে এই পয়েন্টটা ধরো এ, এটা ধরো এই যে সারফেসে ধরো বি। এখন দেখো এই বিন্দুতে কি বস্তুটার কোনো গতিশক্তি আছে? বিকজ নাই, বিকজ এইখানে এই বিন্দুতে বেগ শূন্য, এই বিন্দুতে কত? এই বিন্দুতে আমাদের বেগ হচ্ছে 0। এই বিন্দুতে বস্তুটার বেগ 0, কারণ এই বিন্দু থেকে বস্তুটাকে স্থির অবস্থা থেকে ফেলা হয়েছে। সো এই বিন্দুতে বেগ হচ্ছে 0, সো এই বিন্দুতে বস্তুটার কোনো গতিশক্তি নাই। সো এই বিন্দুতে বস্তুটার সমগ্র শক্তি হচ্ছে বিভব শক্তি। যখন বস্তুটা এই যে এই সারফেস বি ক্রস করবে, যখন বস্তুটা নিচের দিকে নামার সময়, বি বিন্দু ক্রস করবে, অর্থাৎ সারফেস ক্রস করবে, তখন বি বিন্দুতে সমগ্র পটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। অর্থাৎ আমাদের এ বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ পটেনশিয়াল এনার্জি ইকুয়াল বি বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি।
এ বিন্দুতে আমাদের মোট বিভব শক্তি সমান বি বিন্দুতে আমাদের মোট গতিশক্তি। সো লিখো, প্রথমত আমরা লিখতে পারি শক্তির নিত্যতা থেকে, শক্তির নিত্যতা কি বলে? শক্তির নিত্যতা বলে এ বিন্দুতে শক্তির নিত্যতা বলে এ বিন্দুতে বিভব শক্তি সমান বি বিন্দুতে কি? বি বিন্দুতে গতিশক্তি ইকে। সো এই বিন্দুতে বিভব শক্তি কত? mgh, আর বি বিন্দুতে গতিশক্তি কত? হাফ অফ mv স্কয়ার। ওকে, এই বিন্দুতে বিভব শক্তি আর বি বিন্দুতে গতিশক্তি সমান। তো এখন এখানে দেখো mm কাটে, সো v স্কয়ার সমান হচ্ছে 2gh। সো এখান থেকে আমরা v ইকুয়াল কি পাইলাম? √2gh পাইলাম। ওকে, আমরা এখানে v ইকুয়াল কত পাইলাম? আমরা এখানে v ইকুয়াল পাইলাম হচ্ছে √2gh। আমরা এখানে v ইকুয়াল কত পাইলাম? আমরা এখানে v ইকুয়াল পাইলাম হচ্ছে √2gh। পানির নিচে যাওয়ার পর বিভব শক্তি শেষ হবে, ইটস ফাইন। পানির নিচে বস্তুটা যাওয়ার পর বিভব শক্তি শেষ হবে, আমি শুধু এ বিন্দু আর বি বিন্দুর জন্য কনসিডার করে নিছি ভাইয়া। প্রত্যেকটা বিন্দুতেই তো টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি সমান থাকবে, তাই না? তোমরা শক্তির নিত্যতার জিনিসটা কেন বারবার মিসকনসেপশন করে ফেলো? প্রত্যেকটা বিন্দুতে এই বস্তুটা ট্রাভেল যতটুকুই করুক না কেন, এটা যতটুকু ট্রাভেল করবে ওই ট্রাভেলিংয়ের প্রত্যেকটা পয়েন্টে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা কি হবে? সমান হবে। সো বি বিন্দুতে বস্তুটা, আমি যেহেতু এটাকেই প্রামাণ্য তল ধরে নিছি, যে সমুদ্র পৃষ্ঠটাকেই প্রামাণ্য তল ধরে নিছি, বি বিন্দুতে যাওয়ার পরে বস্তুটার হাইট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এরপর এটা পানির ভিতর পড়বে, পানির ভিতরের হিসাবটা আলাদা, ওটা আমরা আর্কিটামিস দিয়ে সলভ করব। ওকে, সো এই যে এ বিন্দু আর বি বিন্দুতে যদি তুমি চিন্তা করো, এ বিন্দুতে টোটাল যেটা পটেনশিয়াল এনার্জি ছিল, বি বিন্দুতে গিয়ে সেটাই কিন্তু কাইনেটিকে কনভার্ট হয়েছে। সো এ বিন্দুর পটেনশিয়াল সমান বি বিন্দুর কাইনেটিক, সেম সিম্পল হিসাব। সো ভি ইকুয়াল হচ্ছে √2gh। ওকে, আশা করি এখন বুঝতে পেরেছো, আশা করি এখন বুঝতে পেরেছো। সো রাইট নাও, সো বি বিন্দুতে আমাদের একটা বেগ আসছে না, এখন আমরা বি বিন্দুতে কি বের করলাম? সো তোমাকে যদি এখানে আরেকটা কোয়েশ্চেন বলতো যে বি বিন্দুতে বেগ কত, সো বি বিন্দুতে বেগ কত? বি বিন্দুতে বেগ হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, বি বিন্দুতে বেগ ভি ইকুয়াল হচ্ছে কত? √2gh। সো র্যান্ডম ভ্যালু দিলাম না, র্যান্ডম ভ্যালু দিলে যেহেতু ম্যাথ এরর চলে আসে অনেক সময় ইচ্ছা মতো ভ্যালু দেওয়ার ফলে। সো বি বিন্দুতে বেগ হচ্ছে এটা। এখন দেখো, এখন এখানে খেলা আছে, এখন খেলাটা কি হয় দেখো, এই যে বস্তুটা প্রথমে পড়বে, বস্তুটা পরে কতটুকু গেছে? এক্স পরিমাণ গেছে, রাইট? ভালো করে বুঝিও, বস্তুটা পরে কতটুকু গেছে? বস্তুটা পরে এক্স পরিমাণ গেছে। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, পানির মধ্যে যখন একটা বস্তু পানির ভিতরে ঢুকে, তখন পানি একটা প্লবতা দ্বারা, প্লব বল দ্বারা উপরের দিকে বাধা দেয় না? ভালো করে বুঝো, একটা বস্তুকে মনে করো পানির মধ্যে ফেলছো, প্রথমত হচ্ছে বস্তুটার ঘনত্ব কম, অর্থাৎ বস্তুটাকে ভাসায় রাখার কথা, বাট অনেক উঁচা থেকে যখন ফেলছো, বিভব শক্তিটা যখন কাইনেটিকে কনভার্ট হলো, তো কাইনেটিকে কনভার্ট হওয়ার কারণে কিছু দূর পর্যন্ত বস্তুটা গেছে, এই যে এক্স পরিমাণ গেছে। ভালো করে দেখো কতটুকু গেছে? এক্স পরিমাণ ভিতরে ঢুকে আবার উপরে উঠবে। সো এক্স পরিমাণ যাওয়ার জন্য তাকে পানির প্লব বলের বিরুদ্ধে একটা কাজ করতে হয়েছে না? ভালো করে দেখো, বস্তুটা পড়তেছে নিচের দিকে, বাট প্লবতা বল বা প্লব বল, পানির একটা কি আছে? প্লব বল আছে, যেটা হচ্ছে এফ। প্লব বলটা কোন দিকে কাজ করবে? বস্তু যেদিকে পড়তেছে তার বিপরীত দিকে। ভালো করে বুঝো, বস্তুটা বি বিন্দুতে এসে পানির মধ্যে পড়তেছে, সো পানির মধ্যে সে ধরো এক্স পরিমাণ গেল, পানির মধ্যে এক্স পরিমাণ যাচ্ছে নিচের দিকে, বাট পানির যে ঊর্ধ্বমুখী বল প্লবতারা কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে। তাহলে অবশ্যই এই বস্তুটাকে এই পরিমাণ প্লব বলের বিরুদ্ধে কাজ করে এক্স পরিমাণ ঢুকতে হয়েছে। আবার বলতেছি, বস্তুটা পড়তেছিল নিচের দিকে, প্লব বল কাজ করতেছে উপরের দিকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের বস্তুটাকে এই এফ পরিমাণ প্লব বলের বিরুদ্ধে কাজ করে এক্স পরিমাণ ঢুকতে হয়েছে। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? অ্যান্ড এই কাজটা সে কিসের জন্য করতে পারছে? বি বিন্দুতে যে গতিশক্তি ছিল, এই গতিশক্তির কারণেই কিন্তু সে এই প্লব বলকে অতিক্রম করে এক্স পরিমাণ ঢুকছে। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা? এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও, ঠিক আছে? আবার দেখো, এই যে বস্তুটা বি বিন্দুতে আসছে, বি বিন্দুতে আসার পর কি হয়েছে? বি বিন্দুতে বস্তুটার প্রথমত, বি বিন্দুতে বস্তুটার সমগ্র শক্তি কি? গতিশক্তি। বি বিন্দুতে বস্তুটার সমগ্র শক্তি হচ্ছে গতিশক্তি। এখন দেখো, বি বিন্দুতে আসার পর সে পানির ভিতর এক্স পরিমাণ গেছে, বি বিন্দুতে আসার পর বস্তুটা পানির ভিতরে গেছে কি পরিমাণ? এক্স পরিমাণ, বাট পানি একটা ঊর্ধ্বমুখী বল বাধা দিবে না বস্তুটাকে সবসময়, প্লবতা বল। সো একটা জিনিস চিন্তা করে দেখো, বি বিন্দুতে গতিশক্তিটাই কিন্তু এই প্লব বলের বিরুদ্ধে কাজ করে বস্তুটাকে এক্স পরিমাণ নিচে নামাইছে। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও, এতটুকু কি সবার ক্লিয়ার?
দুইটা গাণিতিক ধ্রুবক লেকচার, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক, কোথাও ভাই আর ম্যাথগুলো পাচ্ছি না। ওকে, সমস্যা নাই, তোমরা আমার লেকচারে তো পাচ্ছ ম্যাথগুলো, তাই না? এই হচ্ছে কথা। তাহলে এখন দেখো, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হলেও আমি একটু লিখে দিচ্ছি। দেখো, বি বিন্দুতে থাকা খাতা জায়গা কোথায় খালি আছে, যে এখানে খালি আছে, এখানে লিখে দিই। সো এখানে আমি লিখে দিচ্ছি, একটু দেখো। বি বিন্দুতে যে গতিশক্তি, এই লাইনটা একটু লিখে রাখো, এটা নোট আকারে লিখে রাখো, এই লাইনটা নোট আকারে লিখে রাখো, তাহলে তোমার ম্যাথটা সলভ করতে খুবই সুবিধা হবে। বি বিন্দুতে যে গতিশক্তি বস্তুটির মধ্যে সঞ্চিত ছিল, তা পানির প্লববল এফ এর বিরুদ্ধে কাজ করে বস্তুটিকে এক্স পরিমাণ ভিতরে ঢুকিয়েছে। ওকে, এই নোটটা সবাই লিখে রাখো। তাহলে এখান থেকে আমরা কি বুঝতেছি? গতিশক্তি সমান পানির প্লববলের বিরুদ্ধে কাজ। সো এখন লিখো স্টেপ 2। এটা ছিল আমাদের ওকে, ইমরান মোস্তফা ভাইয়া চলে এসেছে। ইমরান ভাইয়া আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, আপনি সুস্থ আছেন। থ্যাংক ইউ আপনাকে ক্লাসে থাকার জন্য। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনি ক্লাসের মধ্যে আছেন। ওকে, সো এখন দেখো, আমাদের বি বিন্দুতে যে গতিশক্তিটা ছিল, এই গতিশক্তিটাই প্লববলের বিরুদ্ধে কাজ করে বস্তুটাকে কি করছে? এক্স পরিমাণ ঢুকাইছে। সো এটা হচ্ছে আমাদের স্টেপ 1। এটা হচ্ছে আমাদের এই অঙ্কটা করার অনেকগুলো স্টেপ আছে, তার মধ্যে এটা হচ্ছে আমাদের স্টেপ 1। এরপর দেখো স্টেপ 2 এর মধ্যে দেখো কি হচ্ছে। স্টেপ 2 হচ্ছে, দেখো, সো লিখো বি বিন্দুতে গতিশক্তি সমান প্লববলের বিরুদ্ধে কৃত কাজ। সো আমাদের বি বিন্দুতে গতিশক্তি কত? হাফ অফ এম ভি স্কোয়ার ইকুয়াল প্লববলের বিরুদ্ধে কৃত কাজ কত? প্লববল গুণ সরণ। সো প্লববলের বিরুদ্ধে কৃত কাজ কত? প্লববলের বিরুদ্ধে কৃত কাজ হচ্ছে প্লববল গুণ সরণ। এখন আমাদের এই যে প্লববল, এটা নিয়ে শুরু হবে আরেকটা কাহিনী। এই যে প্লববলটা, এই প্লববল নিয়ে আমাদের শুরু হবে আরেকটা কাহিনী। এতটুকু পর্যন্ত সবার আগে ক্লিয়ার কিনা একটু জানাও। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানাও। সিয়াম সরকার লিখেছে, ভাইয়া নিত্যতা সূত্র অনুসারে এ বিন্দুতে মোট শক্তি বি বিন্দুতে মোট শক্তি সমান হবে, তাহলে আমি এ বিন্দুতে বিভব শক্তি সমান বি বিন্দুতে গতিশক্তি দিছি কেন? আরে ভাইয়া, এ বিন্দুতে তো আমাদের টোটাল শক্তি বিভব শক্তিটাই আছে, বি বিন্দুতে আমাদের টোটাল শক্তি গতিশক্তিটাই আছে। আমি এ আর বি বিন্দু যদি চিন্তা করে নিই, এ বিন্দুতে আমার কিন্তু কোনো গতিশক্তি নাই, শুধুমাত্র বিভব শক্তি আছে। আর বি বিন্দুতে আমাদের শুধু গতিশক্তি আছে। সো আমাদের এই বিন্দুতে মোট শক্তিটাই বিভব শক্তি, বি বিন্দুতে মোট শক্তিটাই গতিশক্তি। খুবই সিম্পল হিসাব, ঠিক আছে? সো দেখো, এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, ক্লিয়ার। তাহলে এখন আমাদের এই যে প্লববল নিয়ে একটু কাহিনী হবে। এই যে প্লববল বা বিউয়েন্স ফোর্স, এটাকে বলা হয় প্লবতা। পানি যে ঊর্ধ্বমুখী বল দিবে, এটাকে বলা হয় প্লবতা বা বিউয়েন্সি, আর এফটাকে বলা হয় বিউয়েন্স ফোর্স বা প্লববল। এখন আমাদের এই প্লববলটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিট বল। এখন এই নিট বলের মান কত, এই জিনিসটা আমাদের একটু ক্যালকুলেট করতে হবে। তাহলে একটা জিনিস একটু দেখো, প্রথমত বস্তুটা যেহেতু নিচের দিকে পড়তেছে, পৃথিবী সবসময় তাকে কোন দিকে টানবে? নিচের দিকে টানবে। সো পৃথিবীর যে টান এমজি কাজ করবে কিন্তু নিচের দিকে, পৃথিবীর টান কাজ করবে কোন দিকে? নিচের দিকে। আর প্লববল হচ্ছে কি? আচ্ছা, এখানে এবার এই কনসেপ্টটা সবাই একটু খেয়াল করো। পৃথিবীর টান সবসময় কাজ করবে নিচের দিকে,
বি বিন্দুতে গতিশক্তি না থাকলে পানির নিচে যাবে কেন? কি উল্টাপাল্টা কোয়েশ্চেন করে। বি বিন্দুতে গতিশক্তি আছে বলেই তো ওই গতিশক্তিটা এক্স পরিমাণ ঢুকাইয়ে কি পানির নিচে পাঠাইছে। কি বলো কি? তাহলে দেখো আমাদের এখন এই প্লব বলটা নিয়ে কাজ করতে হবে, প্লব বলটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এবার একটু ঠান্ডা মাথায় আমি দুইটা স্টেপ বলতেছি, এই দুইটা স্টেপের দিকে একটু খেয়াল করো। ঠান্ডা মাথায় একটু খেয়াল করো, দুইটা স্টেপ খেয়াল করো। আমি এখানে দুইটা স্টেপ বলতেছি, ওই দুইটা স্টেপ খেয়াল করো। প্রথম স্টেপ, বস্তুটার ওজন mg কাজ করতেছে নিচের দিকে, এটা হচ্ছে mg, কারণ পৃথিবী সবসময় বস্তুটাকে নিচের দিকে টানবে, সো mg কাজ করতেছে নিচের দিকে। অ্যান্ড অলসো এখানের মধ্যে দেখো বস্তুটা পানির মধ্যে যতটুকু পড়ছে, পানির যতটুকুতে গিয়ে পড়ছে, দেখো বস্তুটা পানির এতটুকু পরিমাণ আয়তন কি করে নিছে, দখল করে নিছে না? সো বস্তুটা পানির মধ্যে যতটুকু আয়তন দখল করছে সেই ততটুকু পানিকে কি করে দিছে, বস্তু সম আয়তন পানিকে কি করে দিছে, সে অপসারণ করে দিছে। আবার ভালো করে দেখো, এই বস্তুটা পানির মধ্যে যতটুকু আয়তন দখল করছে ততটুকু পানিকেই কিন্তু সে কি করে দিছে, অপসারণ করে দিছে। সো আর্কিমিডিস বলতেছে একটা বস্তু পানির মধ্যে যাওয়ার পর বস্তুটা পানি থেকে যতটুকু জায়গা দখল অপসারণ করবে, পানি ঠিক ততটুকুই তাকে কি দিবে, প্লববল দিবে। অনেকে বুঝো নাই, আবার বলতেছি, একটা বস্তু যখন পানিতে গেল, পানিতে যাওয়ার পর সে পানি থেকে ধরো একটা সার্টেন অ্যামাউন্ট অফ জায়গা দখল করে নিল, তাহলে পানির মধ্যে একটা বস্তু যে পরিমাণ জায়গা দখল করছে সেই পরিমাণ পানি বস্তুটা অপসারণ করছে না? সো পানির মধ্যে বস্তুটা যেই পরিমাণ জায়গা দখল করছে সেই পরিমাণ পানি কিন্তু কি করে দিছে, সে অপসারণ করে দিছে। তো সে এই বস্তুটা যেই পরিমাণ পানি অপসারণ করেছে, পানি বস্তুটাকে সেই পরিমাণ প্লববল দিবে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। একটু জটিল এই পার্টটাই, এই অঙ্কের এই পার্টটাই সবচাইতে জটিল, এই পার্টটাই সবচাইতে জটিল। আর্কিমিডিসের এই নীতিটাই হচ্ছে এই পার্টটাই সবচাইতে জটিল। সো এই জটিল পার্টটা সমাধান করার জন্য আমি আরেকটা জিনিস এখানে লিখে দিচ্ছি। সো দেখো এখানে আমি আরেকটা জিনিস লিখে দিচ্ছি, এই লেখাটা একটু দেখো। পানিতে বস্তু কর্তৃক দখলকৃত ওজন সমান, এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি লিখতেছি। পানিতে বস্তুটা যতটুকু আয়তন দখল করে নিছে বা যতটুকু ওজন দখল করে নিছে, সে কিন্তু ততটুকু পানিই অপসারণ করছে। লিখো অপসারিত পানির ওজন, অপসারিত পানির ওজন। সো দেখো পানিতে ধরো বস্তুটা এই পরিমাণ আয়তন দখল করছে, এই পরিমাণ জায়গা দখল করছে, সো এই পরিমাণ পানি ধরো সে অপসারণ করে, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে সেই অপসারিত পানিটা। বস্তুটা পানির মধ্যে যে পরিমাণ জায়গা দখল করছে ওই পরিমাণ পানি কিন্তু সে কি করে দিছে, অপসারণ করে দিছে, এটা হচ্ছে কি অপসারিত পানির ওজন। সো মনে রাখবা একটা বস্তু পানিতে যে পরিমাণ আয়তন বা যে পরিমাণ ওজন অপসারণ করে দেয় বা যে পরিমাণ পানিকে অপসারণ করে দেয়, ওই পরিমাণ পানি কিন্তু বস্তুটাকে কি দিবে, প্লববল দিবে। বস্তুটি পানি থেকে অপসারিত পানির ওজনের সমপরিমাণ প্লববল পাবে, অপসারিত পানির ওজনের সমপরিমাণ প্লববল পাবে। তাহলে দেখো আবার বলতেছি, একটা বস্তু পানি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করছে, সো যেই পরিমাণ জায়গা দখল করছে সেই পরিমাণ পানিকে সে কি করে দিছে, অপসারণ করে দিছে। একটা বস্তু পানি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করছে, যেই পরিমাণ জায়গা দখল করছে অবশ্যই ওই জায়গা থেকে সেই পরিমাণ পানি অপসারণ হয়ে গেছে। এখন ওই অপসারিত পানির যতটুকু ওজন, ওই অপসারিত পানির যতটুকু ওজন, সেই ওজনের সমপরিমাণ প্লববল পানি বস্তুটাকে দিবে। ওকে ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখন দেখো পানির মধ্যে যখন গেছে বস্তুটা, তখন বস্তুটার ওজন কি আর আগের মতো থাকবে? একটা বস্তুর বাতাসে ওজন আর একটা বস্তুর পানিতে ওজন কি এক নাকি এক না?
বলো এটা একটু জানাও, একটা বস্তুর বাতাসে ওজন আর পানিতে ওজন কি এক হবে নাকি এক হবে না, জানাও। একটা বস্তুর বাতাসে ওজন আর একটা বস্তুর পানিতে ওজন এক হবে নাকি এক হবে না, জানাও। এক না, গ্রেট, এক হবে না। তাহলে আমি ধরে নিলাম এই যে যেই পরিমাণ পানি অপসারণ করছে, যেই পরিমাণ পানি অপসারণ করছে সেটার যে সেটার যে ওজনটা এটা হচ্ছে ধরো MWG, MWG। সো পানির ওজনটা হচ্ছে কত, MWG। বস্তুকে পৃথিবী টানতেছে mg পরিমাণ বলে নিচের দিকে, আর অপসারিত পানির ওজন হচ্ছে কত, অপসারিত পানির ওজন হচ্ছে বস্তুর ওজনের সমান, বাট বস্তুর ওজন আর পানির ওজন তো এক না। সো কারণ বস্তুর পানিতে ভর আর বাতাসে ভর তো এক না। সো বস্তুর পানিতে ভর হচ্ছে ধরো MW আর ওজন হচ্ছে কত, mg। সো MWG। তাহলে অপসারিত পানির ওজন সমান কত, বস্তুর পানিতে ওজন ইন্টু অভিকর্ষজ ত্বরণ। আবার বলতেছি, বস্তু যে পরিমাণ আয়তন দখল করছে সেই পরিমাণ পানি অপসারণ করছে, তাহলে বস্তুর ভর আর অপসারিত পানির ভর অবশ্যই সমান, বস্তুর ভর আর অপসারিত পানির ভর অবশ্যই সমান। সো পানিতে বস্তুটার অপসারিত পানির ভর হচ্ছে MW আর ওজন হচ্ছে কত, MW ইন্টু জি। সো এই ওজনের সমপরিমাণ প্লববল বস্তু পানি বস্তুটাকে দিবে, এই ওজনের সমপরিমাণ প্লববল পানি বস্তুকে দিবে। তাহলে এই যে প্লববল F, এটার ভ্যালু অ্যাকচুয়ালি কত, MWG। সো এখন আমাদের এই যে F এর ভ্যালু কত, তাহলে এখন আমাকে বলো mg কাজ করতেছে নিচের দিকে, mg কাজ করতেছে নিচের দিকে, আর প্লববল MWG কাজ করতেছে উপরের দিকে, MWG কাজ করতেছে উপরের দিকে। বস্তুটা যেহেতু ঘনত্ব কম তাহলে সে ভাসবে, অর্থাৎ উপরের দিকেই উঠবে। তাহলে এখানে কোন বলটা বড়, এখানে আমার নিট বল কত হবে একটু জানাও, কোন বলটা বড় একটু জানাও, নিট বল কত হবে আমাকে জানাও, নিট বল কত হবে আমাকে জানাও। ঠিক আছে, ডাব্লিউটা একটু নিচে করে লিখবা সব সময়, ডব্লিউ সব সময় নিচে করে লিখবা। কোন বলটা বড় হবে এখানে আমাকে জানাও, কোন বলটা বড় হবে এখানে আমার নিট বল, এফ হচ্ছে নিট বল, মানে প্লববলের বিরুদ্ধে কাজ, প্লববল গুণ নিট প্লববল গুণ সরণ। সো বস্তুকে পৃথিবী টানতেছে নিচের দিকে, আবার বস্তুটা যে পরিমাণ পানি অপসারণ করছে ওই অপসারিত পানির ওজনের সমপরিমাণ প্লববল পানি বস্তুটাকে দিবে উপরের দিকে। তাহলে এখানে কত হবে বলো, MWG বড়। সো গ্রেট, আসিফ চৌধুরী কারেক্ট আনসার করছো। এটার নিট বল হচ্ছে কত, MWG মাইনাস mg। গুড। সো এখানে আমাদের দেখো হাফ অফ mv স্কোয়ার ইকুয়াল MWG মাইনাস mg ইন্টু এক্স। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানো, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানাও, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, আশা করি সবার ক্লিয়ার। সো এখন দেখো হাফ অফ mv স্কোয়ার সমান, আচ্ছা এবার MW হচ্ছে কি, পানিতে কার ভর, বস্তুটার ভর। সো MW হচ্ছে পানিতে বস্তুটার ভর। সো পানিতে দেখো, পানিতে বস্তুটার ভর, আবার mg হচ্ছে কত, mg হচ্ছে বস্তুটার ওজন। তাহলে এখন একটা জিনিস চিন্তা করে দেখো, একটা জিনিস একটু চিন্তা করে দেখো, এই যে এখানে এখানে আমার ভর সমান কত, ভর সমান আমরা জানি, ভর সমান আমরা জানি আয়তন গুণ কত, ঘনত্ব। আমরা সবাই জানি ভর সমান হচ্ছে আয়তন গুণ ঘনত্ব। তাহলে এখন দেখো যে MW, যেহেতু এটা পানিতে ভর তাহলে আমরা কার ঘনত্বটা কনসিডার করব, যেহেতু এটা পানিতে ভর আমরা পানির ঘনত্বটা কনসিডার করব। সো দেখো দেখো রো ভি জি, রো ভি ইন্টু জি, এম হচ্ছে কত, রো ভি। সো রো ভি ইন্টু জি মাইনাস এম কত, এম হচ্ছে অ্যাকচুয়ালি কত, এম হচ্ছে অ্যাকচুয়ালি বস্তুর ভর। সো বস্তুর ভর সমান কি, বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্ব কত, রো বাই 2। সো বস্তুর ঘনত্ব গুণ আয়তন হচ্ছে ভি ইন্টু জি ইন্টু এক্স। ঠিক আছে, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা। MW হচ্ছে পানিতে ভর। সো পানিতে যখন তুমি ভর বের করতেছো তখন তোমাকে অবশ্যই পানির ঘনত্বটা কনসিডার করা লাগবে। সো পানির ঘনত্ব হচ্ছে রো, আর ভি হচ্ছে আয়তন। আরেকটা জিনিস, এই ভি আর এই ভি কিন্তু সেম ভি না, এই ভিটা হচ্ছে আমাদের বি বিন্দুতে বেগ, আর এই ভিটা হচ্ছে আমাদের আয়তন। সো দুইটা কিন্তু সেম ভি না, যেহেতু বস্তুটা গোলাকার। সো আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব হবে। ওকে, সো এখানে বস্তুর ব্যাসার্ধ দেওয়া থাকবে, অনেক কিছু দেওয়া থাকবে। জাস্ট তোমরা, আমি জাস্ট কনসেপ্টটা বুঝাচ্ছি, র্যান্ডম ভ্যালুগুলো দিচ্ছি না, কনসেপ্ট থেকে তোমরা ম্যাথগুলো করবা। ঠিক আছে, তাহলে এখন দেখো, এখন এখানে কি হবে দেখো। সো হাফ অফ mv স্কোয়ার, সো হাফ অফ mv স্কোয়ার সমান আলটিমেটলি কি আসবে, mgh আসবে। এই যে এখান থেকে দেখো হাফ অফ mv স্কোয়ার সমান আলটিমেটলি mgh আসবে, অথবা তোমরা ভি স্কোয়ারের এই ভ্যালুটা বসাও, ভি সমান √2gh এখানে বসাও, আলটিমেটলি mgh আসবে। সো এখান থেকে দেখো রো ভিজি মাইনাস রো বাই 2vg ইন্টু কত, এক্স। সো এখান থেকে তোমরা কি করতে পারো, এখান থেকে তোমরা
এখান থেকে তোমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যেতে পারো। ওকে, এখান থেকে তোমরা এক্স এর ভ্যালুটা পেতে পারো। এই যে এই ইকুয়েশনের মধ্যে কোয়েশ্চেনে সবগুলা মান দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা কি করতে পারো, এক্স এর ভ্যালুটা পেয়ে যেতে পারো। সো ভি হচ্ছে কি, ভি হচ্ছে এই ভিগুলো হচ্ছে বস্তুর আয়তন, বস্তু যেহেতু গোলাকার, সো গোলাকার বস্তুর আয়তন 4/3 পাই আর কিউব। সো সেই ক্ষেত্রে তোমাকে বস্তুটার রেডিয়াসটাও দেওয়া থাকবে, একটা স্ফেরিক্যাল শেপের যদি অবজেক্ট হয় স্ফেরিক্যাল শেপের অবজেক্টের রেডিয়াসটাও দেওয়া থাকবে। তো তখন তুমি এক্স এর ভ্যালুটা বের, অর্থাৎ বস্তুটা কি পরিমাণ ভিতরে ঢুকছে ওই জিনিসটা তুমি কি করে ফেললা, ডিটারমাইন করে ফেললা। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানো, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো। পানিতে মাস চেঞ্জ হয় না, পানিতে ওজন চেঞ্জ হয়, ওজন ওজন। পানিতে একটা বস্তুর বাতাসে ওজন আর পানিতে ওজন সেম না। ওকে, আর এই জন্য বস্তুটার, আর একটা বস্তু যখন পানিতে পড়ে যাবে তখন তুমি পানির ঘনত্বটা কনসিডার করবা। এখানে আমি অপসারিত, এটা অ্যাকচুয়ালি বস্তুর ওজন, এটা হচ্ছে অপসারিত পানির ওজন। সো অপসারিত পানির ওজনের সমপরিমাণ প্লববল কিন্তু সেই বস্তুটাকে দিচ্ছে। সো অপসারিত পানির ওজন হচ্ছে MWG, অ্যান্ড এই অপসারিত পানির ওজনের সমপরিমাণ প্লববলই কিন্তু সেই বস্তুটাকে প্রোভাইড করতেছে, উপরের দিকে ঠেলে দিচ্ছে। সো MW অ্যাকচুয়ালি হচ্ছে অপসারিত পানির ওজন, আর MG হচ্ছে কি, MWG হচ্ছে অপসারিত পানির ওজন, আর MG হচ্ছে বস্তুর ওজন। এই জিনিসগুলা ঠিক আছে। ওকে, তাহলে আমরা এক্স এর ভ্যালু বের করে ফেললাম। আরেকটা কোয়েশ্চেন ছিল পুরো ঘটনায় মোট কত টাইম লাগবে, আরেকটা কোয়েশ্চেন ছিল কি পুরো ঘটনায় মোট কত টাইম লাগবে। সো এই জিনিসটা একটু দেখাই দিই, এই জিনিসটা একটু দেখাই দিই, এই জিনিসটা একটু দেখাই দিই, পুরো ঘটনায় মোট কত টাইম লাগবে। দেখো পুরো ঘটনায় মোট কত টাইম লাগবে। তাহলে এই যে দেখো এখান থেকে বস্তুটা পড়তেছে, সো এখান থেকে যে এ থেকে বিতে যাইতে টাইম, সো দেখো এ থেকে বিতে যাইতে, এ থেকে বিতে যাইতে টাইম। সো এ থেকে বিতে যাইতে যদি আমরা গতির সমীকরণ ইউজ করি যে ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস জিটি, এটা আমরা সবাই জানি। সো এখন দেখো আমাদের ভি হচ্ছে বি বিন্দুতে বেগ। সো বি বিন্দুতে একটা বেগ আছে, ভি ইকুয়াল হচ্ছে ইউ, ইউ কত, এই বিন্দুতে আমার ইউ 0, বেগ 0 আগেই বলছিলাম। সো 0 প্লাস জিটি, সো এখান থেকে আমাদের টি বের হয়ে যাবে, টি ইকুয়াল হচ্ছে কত, ভি বাই কত, জি। সো এখান থেকে তোমরা যদি এখানের মধ্যে যে ভি এর ভ্যালুটা যদি জানো তাহলে তোমরা এখান থেকে টি এর ভ্যালু বের করে নিতে পারবা। ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে কি এ থেকে বিতে যাইতে, এ থেকে বিতে যাইতে টাইম। এবার দেখো বি থেকে যখন সিতে যাইবে, বি থেকে যখন সিতে যাবে তখন কত টাইম লাগবে। আচ্ছা এখন আমাকে একটা কথা বলো, বি থেকে সিতে যাওয়ার সময় কি বেগ হারাবে নাকি বেগ লাভ করবে, বলো। বি থেকে সিতে যাওয়ার সময় বেগ হারাবে নাকি বেগ লাভ করবে, জানাও। বি থেকে সিতে যাওয়ার সময় বেগ হারাবে নাকি বেগ লাভ করবে, একটু জানাও। বি থেকে সিতে যাওয়ার সময় বেগ হারাবে নাকি বেগ লাভ করবে, বি থেকে সিতে যাওয়ার সময় বেগ হারাবে নাকি বেগ লাভ করবে, জানো। বেগ হারাবে, বিকজ সে পানির প্রত্যেকটা লেয়ারে সে একটা প্লববল পাচ্ছে, সো তার বেগটা আস্তে আস্তে কমে যাবে। সো বি থেকে সিতে যাওয়ার সময় আমরা গতির সমীকরণ কি লিখবো, বি থেকে সিতে যাওয়ার সময় গতির সমীকরণ ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। এবার আমার বলো বি থেকে সিতে যাওয়ার সময় শেষ বেগ কত, বি থেকে সিতে গেলে সি বিন্দুতে এসে বেগ শূন্য না, এখানে এসে আবার কত, বেগ শূন্য বলে সে আবার উপরের দিকে উঠবে, মানে একটা সার্টেন এক্স পরিমাণ নেমে তার বেগ শূন্য হয়ে গেছে বলেই অপসারিত পানির ওজনের সমপরিমাণ প্লববল পেয়ে সে আবার কোন দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে। তাহলে আমাদের সি বিন্দুতে বেগ কত, সি বিন্দুতে আমাদের বেগ হচ্ছে 0, সি বিন্দুতে আমাদের বেগ কত, 0। ওকে, সি বিন্দুতে আমার বেগ হচ্ছে 0, আর এই ইউটা কত, এই ইউটা হচ্ছে বি বিন্দুতে বেগ ভি, এই ইউটা হচ্ছে আমাদের বি বিন্দুতে বেগ যেটা ভি, সেটা এই যে ভি মাইনাস জিটি। সো এখান থেকে আমাদের টি ইকুয়াল আসবে ভি বাই জি, এটা আরেকটা ভ্যালু আসবে, এটা আরেকটা ভ্যালু আসবে ইকুয়েশন নাম্বার 2, এটা আরেকটা ভ্যালু আসবে ইকুয়েশন নাম্বার 2। ভালো করে দেখো তাহলে ঘটনা কি কি। আচ্ছা এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা, বি থেকে সিতে যাইতে, দেখো বি থেকে সিতে আসতেছে, বিতে বেগ হচ্ছে ভি সমান √2gh, বিতে বেগ হচ্ছে ভি সমান এখানে লিখে দিতে পারো √2gh। আচ্ছা লেখার দরকার নেই, ভিটা লিখো, ভি হচ্ছে সবসময় বি বিন্দুতে বেগ, ভি হচ্ছে সবসময় বি বিন্দুতে বেগ, এটাও বি বিন্দুতে বেগ, এটাও কিন্তু বি বিন্দুতে বেগ। সো দেখো এই যে এখানে পড়ছে কতটুকু, এই যে এই পরিমাণ নামছে। সো এখন একটা জিনিস, এখানে বেগ হচ্ছে, এখানে আদি বেগ হচ্ছে এটা, এখানে শেষ বেগ হচ্ছে এটা। সো এখানে শেষ বেগ কত, সি বিন্দুতে আমাদের শেষ বেগ 0, সো শেষ বেগ 0, আর আদি বেগ হচ্ছে কোনটা, এই যে বি বিন্দুতে বেগটাই হচ্ছে আদি বেগ। সো ভি মাইনাস জিটি, সো টি ইকুয়াল হচ্ছে এটা। সো ঘটনা কি, ঘটনা হচ্ছে এ থেকে বিতে যাবে,
বি থেকে আবার সিতে যাবে, সি থেকে আবার কোথায় উঠবে, বিতে উঠবে। দেখো এ থেকে যাচ্ছে বিতে, বি থেকে যাচ্ছে সিতে, সি থেকে আবার কোথায় উঠতেছে, বিতে উঠতেছে। তাহলে আমার টোটাল ঘটনা কয়টা সেগমেন্টে বিভক্ত, তিনটা। একটা সেগমেন্ট হচ্ছে এ থেকে যাচ্ছে বিতে, আরেকটা সেগমেন্ট বি থেকে সিতে, আরেকটা সেগমেন্ট সি থেকে বিতে। সো আমার টোটাল ঘটনা কয়টা, তিনটা। তিনটাই হচ্ছে আমাদের টোটাল ঘটনা। এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে সিতে যাচ্ছে, সি থেকে আবার বিতে আসতেছে। সো দেখো একটা জিনিস মাথায় রাখবা, বি থেকে সিতে যাইতে যেই টাইমটা লাগবে সি থেকে বিতে যাইতে কিন্তু একই টাইম লাগবে, বিকজ একই মিডিয়াম। মিডিয়াম কিন্তু একটা পানি, পানির মধ্যে যে পরিমাণ ঢুকছে আবার ওই একই সময় ওই পরিমাণ উঠবে। সো দেখো তাহলে বি থেকে সিতে যাইতে, সি থেকে আবার বিতে আসতে সেম টাইম, সি থেকে বিতে যাইতে কিন্তু সেম টাইম, টি ইকুয়াল ভি বাই কত, জি। ইকুয়েশন নাম্বার 2। তো মোট সময় তুমি কি করবা, মোট সময় বের করার জন্য 1 2 3 যোগ করে দিবা, 1 যোগ 2 যোগ 3। সো মোট সময় তুমি যখন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সমীকরণ যোগ করে দিবা, তখন তোমার টোটাল ঘটনায় কত টাইম গেছে এটা বাইর হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে আমার ওভারঅল ম্যাথ। অনেক কনসেপচুয়াল অ্যান্ড একটু টাফ একটা ম্যাথ ছিল, সবাই বুঝতে পারছো কিনা জানাও। বি থেকে সিতে যেতে জি এর মান চেঞ্জ হবে না। জি এর মান কেন চেঞ্জ হবে, পৃথিবী সবসময় বস্তুকে নিচের দিকে টানতেছে ওই একই পরিমাণ জি দিয়ে, জি এর মান তো চেঞ্জ হবে না। ওকে, সো এই হচ্ছে আমাদের ম্যাথ, এই হচ্ছে আমাদের তাহলে টাইম। এ থেকে বিতে যাইতে টাইম বের করলাম এটা, বি থেকে সিতে যাইতে, সি থেকে বিতে আসতে একই টাইম লাগবে। সো টোটাল তুমি যদি তিনটা যোগ করে দাও তাহলে টোটাল অ্যামাউন্ট অফ টাইম বের হয়ে যাবে, পুরো ঘটনা পুরো ইনসিডেন্টসে টোটাল কত টাইম তুমি ব্যয়িত করছো ওই টাইমটা বের হয়ে যাবে। সবাই বুঝতে পারছো কিনা জানো, ঠিক আছে। হ্যাঁ, ম্যাথটা একটু প্যারা দিছে, কনসেপ্টটা একটু কনফ্লিক্ট, একটু জটিল। সো তুমি যদি একটু আবার লেকচার শেষে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তাহলে আশা করি বুঝে যাবা, প্যারা হবে না, এরকম প্যারা আশা করি হবে না। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। লাস্ট লাইনটা একটু রিক্যাপ। লাস্ট লাইন হচ্ছে আমার এ থেকে বিতে যাইতে একটা টাইম, বি থেকে সিতে যাইতে টাইম, সি থেকে বিতে যাইতে টাইম, তিনটা টাইম বের করে টোটাল অ্যাড করে দিলে আমার টোটাল ঘটনায় কত টাইম গেল এটা বের হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এই ম্যাথগুলো কি বোর্ডের জন্য ইম্পর্টেন্ট? ডেফিনেটলি ইম্পর্টেন্ট। এই ধরনের ম্যাথ দিয়ে দিতেই পারে, খুবই সিম্পল হিসাব। তোমরা এবছর এসএসসি পরীক্ষা ঢাকা বোর্ডের কোয়েশ্চেনটা দেখো, ওই লেভেলের কোয়েশ্চেন ওদেরকে দেওয়ার কথাই না, বাট দিয়ে দিছে। খুবই কনসেপচুয়াল, কঠিন না বাট কনসেপচুয়াল, খুবই স্ট্যান্ডার্ড। সো তোমাদের সময় তোমরা যখন পরীক্ষা দিবা সবসময় একটা জিনিস মাথায় রাখবা, কমফোর্ট জোনের একটু বাইরে যাবা। তোমাকে সবসময় কমফোর্ট জোনের বাইরে গিয়ে বেসিকটা বিল্ড আপ করতে হবে। তুমি যদি সবসময় বইয়ের গদবাধা চিরাচরিত পড়ালেখাগুলোর মধ্যে থাকো তাহলে তোমার বেসিক ইমপ্রুভ হবে না। আমি কাজ ক্ষমতা শক্তির মধ্যে এই টাইপের অনেক টাইপের ম্যাথ করাইছি যেগুলো থেকে তোমরা চিন্তা করার সুযোগ পাবা, যেগুলো থেকে তুমি নতুন কিছু চিন্তা করতে পারবা, ঠিক আছে। তোমার যদি নতুন কিছু চিন্তা করার ক্যাপাবিলিটি না হয় তাহলে তুমি কি করতে পারবা না, তুমি পরীক্ষায় সলভ করতে পারবা না। সো দ্যাটস ওয়াই এই ম্যাথগুলো করানো, কারণ এই ম্যাথগুলো থেকে তুমি অনেক কিছু চিন্তা করতে পারবা, রাইট। সো এই হচ্ছে কথা। আশা করি তোমাদের কোনো কোয়েশ্চেন নাই, আশা করি সবাই বুঝতে পেরেছো কোথায় থেকে নিয়ে এই ম্যাথগুলো তোমাদের বই খাতা ঘাটো, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক ঘাটো, কনসেপ্ট বুক ঘাটো, পেয়ে যাবা। এখান থেকে ম্যাথগুলো আসে, ম্যাথগুলো আসলে ওইখান থেকে, এর বাইরে কিছু না, এখান থেকে আসে। ওকে, এগুলোই। এখন তুমি যদি আমাকে বলো কনসেপ্ট বুক ঘেটে পাচ্ছি না, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক ঘেটে পাচ্ছি না, তাহলে আমি কী করবো বলো? এখন তোমার থেকে তো ওইটা ঘেঁটে বের করতে হবে। এই টাইপের ম্যাথ আছে, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক ঘাটো বা বই খাতা ঘাটো, পেয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। অ্যাসিলারেশন তো জি হবে না, কারণ নিট বল ভিন্নভাবে পানিতে, তাই তো হওয়ার কথা। নিট বল, আচ্ছা তোমরা আমাকে বলতে চাও, আচ্ছা বি বিন্দু থেকে যখন পানিতে পড়বে তখন তোমরা আমাকে বলতে চাচ্ছ অ্যাসিলারেশন জি হবে না। অ্যাসিলারেশনটা জি হবে, কারণ দেখো অ্যাসিলারেশনটা জি হবে, কারণ দেখো এই যে এখানের মধ্যে দেখো এম ডাব্লিউ, এই যে এম জি সমান কত, এই যে রো ভিজি, ঠিক আছে। এই যে রো ভিজি এখানের মধ্যেই আছে, তোমার অ্যান্সারটা এখানের মধ্যে লুকাই আছে। এটা কি? এটা হচ্ছে কি বস্তুর ওজন। ভালো করে দেখো, যে বলছো অ্যাসিলারেশন এ হবে জি হবে না, তার জন্য এই যে এটা দেখো, এটা কি পৃথিবীর টান কোন দিকে, নিচের দিকে, এটাই হচ্ছে কি বস্তুর ওজন। সো এই জিনিসটা একটু অ্যানালাইসিস করি, দেখো তো এই জিনিসটা একটু অ্যানালাইসিস করলে তোমরা বুঝে যাবা কেন অ্যাসিলারেশনটা কি হবে, কেন আমাদের অ্যাসিলারেশনটা এ হবে। দেখো এ সমান জি হবে, তাহলে দেখো অ্যাসিলারেশন আমরা জানি এফ ইকুয়াল কত, এম এ, এফ ইকুয়াল এম এ, তাই না। সো এখন দেখো এম সমান কত, এম সমান হচ্ছে যে এখানের মধ্যে দেখো ভর গুণ ভর কত, ভর গুণ ত্বরণ, এটাই তো আমাদের ত্বরণ, তাই না, ভর গুণ ত্বরণ। এখন এখানে দেখো ভালো করে দেখো, এফ ইকুয়াল হচ্ছে এম এ, এই এটাই তো ত্বরণ। এখন দেখো এখানের মধ্যে রো ভিজি, বস্তুর ত্বরণের কথাই তো বলতেছো, তাই না, কারণ বস্তুটাই তো নিচের দিকে পড়তেছে।
সো এখানে বস্তুর ওজন কত, রো ভিজি। সো এম সমান কত, রো বাই 2 ইন্টু ভি, মানে বস্তুর ঘনত্ব কত, রো বাই 2, আর আয়তন হচ্ছে ভি। তো রো ভি ইন্টু এই যে জি, এর মান জি। সো এ ইকুয়াল হচ্ছে কত, জি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো এটাই আসলে, এটা জি ত্বরণে নিচের দিকে পড়বে, খুবই স্বাভাবিক। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো, সো আজকের ক্লাসটা এখানেই শেষ। সবার সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ক্লাসে থাকার জন্য। সো নেক্সট ক্লাসে আবার দেখা হবে।